ওকে, এখন আজকে দেখবো আমরা যে অ্যাভেলেবল ক্রেডিটটা কিভাবে অ্যাভেলেবল উইথ ইস্যুইং ব্যাংক হয়। আমরা যেমন দেখেছি যে ক্রেডিট অ্যাভেলেবল উইথ নমিনেটেড ব্যাংক, ক্রেডিট অ্যাভেলেবল উইথ কনফার্মিং ব্যাংক হয়। একই সেম উপায়ে ক্রেডিট ক্যান বি মেড অ্যাভেলেবল উইথ ইস্যুইং ব্যাংক অলসো। তো এইখানে কি বলছে দেখেন, আর্টিকেল 15 এতে, ফাইন অ্যান্ড ইস্যুইং ব্যাংক ডিটারমাইন্স দ্যাট এ প্রেজেন্টেশন ইজ কমপ্লাইং ইফ মাস্ট অনার। এখানে কিন্তু আর নেগোসিয়েশন ওয়ার্ডটা নাই। তার মানে ইস্যুইং ব্যাংক শুধুমাত্র বাই পেমেন্ট করতে পারে, বাই ডেফার্ড পেমেন্ট করতে পারে, অর বাই অ্যাকসেপ্টেন্স করতে পারে। অর্থাৎ একটা ক্রেডিট যদি অ্যাজ অ্যান ইস্যুইং ব্যাংক, আপনি সাউথ ইস্ট ব্যাংক, আপনি ক্রেডিটটা চাচ্ছেন যে আপনি অ্যাভেলেবল উইথ কনফার্মিং ব্যাংকও করবেন না, আপনি অ্যাভেলেবল উইথ নমিনেটেড ব্যাংকও করবেন না, আপনি চাচ্ছেন যে অ্যাভেলেবিলিটিটা আপনার কাউন্টারে রাখবেন অ্যাজ অ্যান ইস্যুইং ব্যাংক। আপনি চাচ্ছেন না কোনো নমিনেটেড ব্যাংক আপনি সিলেক্ট করবেন, আপনি জাস্ট চাচ্ছেন যে বেনিফিশিয়ারি সরাসরি আপনার কাউন্টারে ডকুমেন্ট প্রেজেন্ট করবে ফর দ্য পারপাস অফ অনর, মানে বাই পেমেন্ট যদি হয় আপনার ফর দ্য পারপাস অফ অনার। অর্থাৎ আপনি বলছেন যে ক্রেডিট অ্যাভেলেবল উইথ সাউথ ইস্ট ব্যাংক বাই পেমেন্ট, ক্রেডিট অ্যাভেলেবল উইথ সাউথ ইস্ট ব্যাংক বাই ডেফার্ড পেমেন্ট, ক্রেডিট অ্যাভেলেবল উইথ সাউথ ইস্ট ব্যাংক বাই অ্যাকসেপ্টেন্স। অর্থাৎ আপনি বেনিফিশিয়ারিকে ইন্ডিকেশন প্রোভাইড করছেন যখন আপনি বাই পেমেন্ট প্রোভাইড ইন্ডিকেশন দিচ্ছেন, অ্যাভেলেবল বাই পেমেন্ট বলছেন, তখন আপনি বেনিফিশিয়ারিকে ইন্ডিকেশন প্রোভাইড করছেন যে তুমি যদি ডকুমেন্টটা প্রেজেন্ট করো আমার কাউন্টারে প্রেজেন্ট করতে হবে। ক্রেডিট কমপ্লাইং প্রেজেন্টেশন যদি হয় তাহলে আমি তোমাকে ইমিডিয়েট পেমেন্ট আমি দিয়ে দেবো। বাই ডেফার্ড পেমেন্ট যদি হয় উইথ ইস্যুইং ব্যাংক, ইস্যুইং ব্যাংক বলছে দ্যার ইজ নো নমিনেটেড ব্যাংক, অ্যাজ এ বেনিফিশিয়ারি তুমি সরাসরি আমার কাউন্টারে ডকুমেন্টটা প্রেজেন্ট করবা। আমি যদি দেখি যে প্রেজেন্টেশনটা কমপ্লাইং হয়েছে তাহলে আমি তোমাকে একটা ডেফার্ড পেমেন্ট আন্ডারটেকিং প্রোভাইড করব। এলসির টার্মস এন্ড কন্ডিশন অনুসারে আমি তোমাকে একটা ম্যাচুরিটি ডেট জানাবো। অ্যাট ম্যাচুরিটিতে আমি তোমাকে পেমেন্ট করব। আবার যখন বলছে যে ক্রেডিট অ্যাভেলেবল উইথ সাউথ ইস্ট ব্যাংক বাই অ্যাকসেপ্টেন্স, যখন সাউথ ইস্ট ব্যাংক ইস্যুইং ব্যাংক, তখন সাউথ ইস্ট ব্যাংক বলছে যে তুমি একটা অ্যাকসেপ্ট ডকুমেন্ট প্রেজেন্ট করবা যার সাথে একটা বিল অফ এক্সচেঞ্জ থাকবে। ওই বিল অফ এক্সচেঞ্জ যে ড্রই হব আমি, সাউথ ইস্ট ব্যাংক হবে ড্রই। আমি যদি দেখি ক্রেডিট কমপ্লাইন প্রেজেন্টেশন হয় তাহলে ওই ড্রাফটের এগেনস্টে আমি তোমাকে একটা অ্যাকসেপ্টেন্স প্রোভাইড করে ম্যাচুরিটি ডেট জানাবো। অ্যাট ম্যাচুরিটিতে আমি অ্যাজ অ্যান ইস্যুইং ব্যাংক আমি তোমাকে পেমেন্ট করব। এইখানে কোনো ধরনের কোনো নমিনেটেড ব্যাংক নাই, কোনো ধরনের কোনো কনফার্মিং ব্যাংক নাই। তবে নর্মালি এই কেসটা দেখা যায় না যে ক্রেডিট অ্যাভেলেবল উইথ ইস্যুইং ব্যাংক অনলি, এরকম কেস দেখা যায় না। কখন দেখা হতে পারে, যখন দেখবেন যে আপনার, ধরেন আপনার বেনিফিশিয়ারি এবং অ্যাপ্লিকেন্ট দুইজনই আপনার ক্লায়েন্ট। যেমন প্রিন্সিপাল ব্রাঞ্চে আমাদের হয় এনার্জি স্পিনিং মিলস আছে, আবার এদিক থেকে স্প্যারো ক্রাউনরাও সম্ভবত ওদের কাছ থেকে গুডস নেয়। তার মানে কি এক্ষেত্রে কিন্তু আমার এলসির অ্যাপ্লিকেন্ট হচ্ছে স্প্যারো ক্রাউন, আর এক্ষেত্রে আমার এলসির বেনিফিশিয়ারি হচ্ছে এনার্জি স্পিনিং মিলস, মানে এনার্জি স্পিনিং মিলসের কাছ থেকে তারা সুতা নিচ্ছে। তাহলে এক্ষেত্রে তো আমার অ্যাভেলেবল উইথ আদার্স কোনো ব্যাংক রাখার দরকার নাই, দুইজনই আমার এন্ডের ক্লায়েন্ট। তখন আমি অ্যাজ এ সাউথ ইস্ট ব্যাংক আমি বলছি ক্রেডিট অ্যাভেলেবল উইথ ইস্যুইং ব্যাংক অনলি, মানে ক্রেডিট অ্যাভেলেবল উইথ সাউথ ইস্ট ব্যাংক। এখন এলসি টার্মস অ্যান্ড কন্ডিশন অনুসারে অথবা আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুসারে আপনি বাই পেমেন্টও করতে পারেন, বাই ডেফার্ড পেমেন্টও করতে পারেন, বাই অ্যাকসেপ্টেন্সও করতে পারেন, কিন্তু আপনি বাই নেগোসিয়েশন করতে পারবেন না। এরকম যখন আপনি শুধুমাত্র ইস্যুইং ব্যাংকের সাথে অ্যাভেলেবিলিটি রাখছেন তখন বেনিফিশিয়ারি শুধুমাত্র প্রেজেন্টেশন ইস্যুইং ব্যাংকের কাউন্টারে করতে পারবে, আদার্স কোনো ব্যাংকের কাউন্টারে ডকুমেন্ট প্রেজেন্ট করলে হবে না। ইস্যুইং ব্যাংকের কাউন্টারে উইদিন এক্সপায়ারি ডেট আপনার অথবা লেটেস্ট ডেট অফ প্রেজেন্টেশনের ভিতরে কমপ্লাইন প্রেজেন্টেশন করতে হবে বেনিফিশিয়ারিকে ফর দ্য পারপাস অফ অনার। এইটা একটা ইন্ডিকেশন। এছাড়া যদি দেখে ইস্যুইং ব্যাংকের কাছে যদি ট্রানজাকশনটা বেশি রিস্কি মনে হয় অথবা অ্যাপ্লিকেন্টের যদি কোনো স্পেসিফিক রিকোয়ারমেন্ট থাকে এবং বেনিফিশিয়ারি যদি অ্যাগ্রি করে যে ক্রেডিট উইল বি অ্যাভেলেবল উইথ ইস্যুইং ব্যাংক অনলি, যদি অ্যাগ্রি করে, ইন দ্যাট কেস আপনি চাইলে ক্রেডিট অ্যাভেলেবল উইথ ইস্যুইং ব্যাংক অনলি রাখতে পারেন। তবে নর্মালি এইটা দেখা যায় না ক্রস বর্ডার ট্রানজাকশনের ক্ষেত্রে। ক্রেডিট নর্মালি এইরকম অ্যাভেলেবিলিটি দেখা যায় না। নর্মালি আমরা ক্রস বর্ডার ট্রানজাকশনের ক্ষেত্রে আমরা বলি ক্রেডিট অ্যাভেলেবল উইথ এনি ব্যাংক ইন চায়না, অথবা স্পেসিফিক রেস্ট্রিক্টেড নমিনেশন আমরা করে দিই ক্রেডিট অ্যাভেলেবল উইথ সিটি ব্যাংক এন ইউএসএ, স্পেসিফিক্যালি এরকম বলে দিই। অথবা কনফার্মিং ব্যাংকের সাথে আমরা ক্রেডিটটা অ্যাভেলেবল রাখি। এখন মুদ্রা কথা হচ্ছে, ইস্যুইং ব্যাংকের সাথে যদি আপনি অ্যাভেলেবল করেন তাহলে অবশ্যই আপনাকে বাই পেমেন্ট করতে হবে, বাই ডেফার্ড পেমেন্ট করতে হবে, বাই অ্যাকসেপ্টেন্স করতে হবে। আপনি কখনোই ক্রেডিট অ্যাভেলেবল উইথ
বাই নেগোসিয়েশন করতে পারবেন না, কারণ ইস্যুইং ব্যাংক ডাজ নট নেগোশিয়েট। ইস্যুইং ব্যাংকের আন্ডারটেকিংটা একদম কনক্রিট আন্ডারটেকিং, ইন্ডিপেন্ডেন্ট ইরিভিকেবল আন্ডারটেকিং। এখানে আপনি নেগোশিয়েট করতে পারবেন না। যেমন আপনার আন্ডারটেকিং হচ্ছে কি $100 এলসির আন্ডারটেকিং, $100 ডকুমেন্ট প্রেজেন্ট হলে আপনি তাকে বলতে পারবেন না যে আমি তোমার বিলটা, এই বিলটা পারচেস করে আমি তোমাকে $90 আমি তোমাকে প্রোভাইড করছি। এটা অ্যাজ এন ইস্যুইং ব্যাংক হিসেবে আপনার এই অথরিটি নাই। আপনাকে ফুল ভ্যালু, ডকুমেন্ট ভ্যালুই পেমেন্ট আপনাকে করতে হবে। দ্যাট মিনস ইস্যুইং ব্যাংক ডাজ নট নেগোশিয়েট। ইস্যুইং ব্যাংক ক্যান অনলি অনর এ কমপ্লাইন্ট প্রেজেন্টেশন। এই জিনিসটাই বলছে আপনার আর্টিকেল 7-এ। দেখেন, শুধু লাল অংশটুকু পড়বো আর নিচের অংশটুকু, প্রোভাইডেড দ্যাট দ্য স্টিপুলেটেড ডকুমেন্টস আর প্রেজেন্টেড টু দ্য ইস্যুইং ব্যাংক, the stipulated document are presented to the issuing bank must honor if the credit is available by side payment, by deferred payment, by acceptance with the issuing bank। তার মানে ক্রেডিট কমপ্লাইন্ট ডকুমেন্ট যদি আপনার ইস্যুইং ব্যাংকের কাউন্টারে প্রেজেন্ট হয়, তাহলে ইস্যুইং ব্যাংকের অবশ্যই আপনার অনর ফাংশনটা কমপ্লিট করতে হবে। দ্যাট মিনস তাকে বাই সাইড পেমেন্ট করতে হবে, অর বাই ডেফার্ড পেমেন্ট করতে হবে, অর বাই অ্যাকসেপ্টেন্স প্রোভাইড করে অ্যাট ম্যাচুরিটিতে পেমেন্ট করতে হবে। তার মানে তাকে অনর ফাংশনটা ফুলফিল করতে হবে। এখন কোশ্চেন হচ্ছে, ধরেন আপনি ক্রেডিট অ্যাভেলেবল উইথ ইস্যুইং ব্যাংক রাখেন নাই, আপনি জাস্ট স্ট্রেইট বলছেন ক্রেডিট অ্যাভেলেবল উইথ এনি ব্যাংক ইন চায়না, এরকম বলছেন। অথবা আপনি বলছেন যে ক্রেডিট অ্যাভেলেবল উইথ ব্যাংক অফ চায়না, মানে একটা স্পেসিফিক নমিনেটেড ব্যাংকের নাম, মানে রেস্ট্রিক্টেড নমিনেশন আপনি করছেন চায়নার কোনো ব্যাংকের সাথে, অথবা ফ্রিলি অ্যাভেলেবল রাখছেন কিন্তু আপনি বলছেন যে এনি ব্যাংক ইন চায়না। তার মানে আপনি নমিনেটেড ব্যাংক সিলেক্ট করে দিয়েছেন, ক্রেডিট অ্যাভেলেবল করছেন নমিনেটেড ব্যাংকের সাথে। কিন্তু এখন ধরেন আপনার নমিনেটেড ব্যাংক সে অনর অথবা নেগোসিয়েশন ফাংশন ফুলফিল করে নেয়, মানে ডাজ নট অ্যাক্ট আন্ডার নমিনেশন, জাস্ট মেয়ারলি সে একটা পোস্ট অফিস হিসেবে কাজ করছে, ডকুমেন্টসটা ইস্যুইং ব্যাংকের কাউন্টারে ফরওয়ার্ড করে দিয়েছে। এরকম যদি হয়, তাহলে ইস্যুইং ব্যাংক কি করবে? তাহলে ইস্যুইং ব্যাংক মাস্ট অনর, তাকে অনর করতে হবে যদি ক্রেডিট কমপ্লাইন্ট প্রেজেন্টেশন হয়। অর্থাৎ নমিনেটেড ব্যাংক আপনার কাউন্টারে ডকুমেন্টটা ফরওয়ার্ড করলো, আপনার কাউন্টারে আসার পর আপনি দেখলেন ডকুমেন্ট comply with the terms and condition of the credit, applicable provision of ECP 600 and ISBP। আপনি দেখলেন যে সবকিছু কমপ্লাইং, এভরিথিং ইজ ওকে। দেন আপনি ক্রেডিটের টার্মস এন্ড কন্ডিশন অনুসারে আপনি অনর ফাংশন ফুলফিল করবেন। এই জিনিসটা এখানে বলা আছে যে যদি এরকম হয় যে একটা নমিনেটেড ব্যাংকের সাথে অ্যাভেলেবল বাই সাইড পেমেন্ট ছিল, বাট নমিনেটেড ব্যাংক আপনার সাইড পেমেন্ট করেনি, জাস্ট ডকুমেন্টটা ফরওয়ার্ড করে দিয়েছে ইস্যুইং ব্যাংকের কাউন্টারে। ইস্যুইং ব্যাংক চেক করে দেখলো যে প্রেজেন্টেশনটা কমপ্লাইন, তখন সে ইমিডিয়েট পেমেন্ট করে দিবে, ইস্যুইং ব্যাংক সাইড পেমেন্ট করে দিবে। আর যদি অ্যাভেলেবল বাই ডিফার্ড পেমেন্ট উইথ নমিনেটেড ব্যাংক হয়, আর নমিনেটেড ব্যাংক যদি ওই ডেফার্ড পেমেন্ট আন্ডারটেকিং প্রোভাইড না করে শুধুমাত্র ডকুমেন্টটা ইস্যুইং ব্যাংকের কাউন্টারে ফরওয়ার্ড করে দেয়, তাহলে ইস্যুইং ব্যাংক যদি দেখে প্রেজেন্টেশনটা কমপ্লাইন, তাহলে ইস্যুইং ব্যাংক ডেফার্ড পেমেন্ট আন্ডারটেকিং প্রোভাইড করবে এবং অ্যাট ম্যাচুরিটিতে ইস্যুইং ব্যাংক পেমেন্ট করবে। আবার এই ক্ষেত্রে একটু ডিফারেন্টও হতে পারে, কিরকম? অ্যাভেলেবল উইথ নমিনেটেড ব্যাংক বাই ডেফার্ড পেমেন্ট ছিল, নমিনেটেড ব্যাংক কমপ্লাইন প্রেজেন্টেশন পাওয়ার পর সে ডেফার্ড পেমেন্ট আন্ডারটেকিং প্রোভাইড করেছে, কিন্তু অ্যাট ম্যাচুরিটিতে নমিনেটেড ব্যাংক পেমেন্ট দিল না। এখন নমিনেটেড ব্যাংক কি কারণে পেমেন্ট দিল না, ইট ডাজন্ট ম্যাটার, অ্যাট ম্যাচুরিটিতে ইস্যুইং ব্যাংক পেমেন্ট দিতে বাধ্য থাকবে। আবার ধরেন ক্রেডিট অ্যাভেলেবল উইথ নমিনেটেড ব্যাংক বাই অ্যাকসেপ্টেন্স ছিল, নমিনেটেড ব্যাংকের কাউন্টারে ডকুমেন্টটা প্রেজেন্টের পর নমিনেটেড ব্যাংক জাস্ট পোস্ট অফিস হিসেবে কাজ করেছে, সে কোনো অ্যাকসেপ্টেন্স প্রোভাইড করেনি, জাস্ট ডকুমেন্টটা ইস্যুইং ব্যাংকের কাউন্টারে ফরওয়ার্ড করে দিয়েছে। ইস্যুইং ব্যাংক যখন দেখলো যে প্রেজেন্টেশনটা কমপ্লাইন, তখন ইস্যুইং ব্যাংক একটা অ্যাকসেপ্টেন্স প্রোভাইড করবে এবং অ্যাট ম্যাচুরিটিতে পেমেন্ট দিবে ইস্যুইং ব্যাংক। অন দি আদার হ্যান্ড, সেকেন্ড ইস্যু হচ্ছে সেম এক্সাম্পল, আপনার ক্রেডিট অ্যাভেলেবল উইথ নমিনেটেড ব্যাংক বাই অ্যাকসেপ্টেন্স ছিল, নমিনেটেড ব্যাংক অ্যাকসেপ্টেন্স ড্রাফট, টু পিপল আর ওয়েটিং একটু, আর কে? ওকে, ওকে, অ্যাভেলেবল উইথ অ্যাকসেপ্টেন্স বাই নমিনেটেড ব্যাংকের সাথে ছিল, নমিনেটেড ব্যাংক অ্যাকসেপ্টেন্সও প্রোভাইড করেছে, বাট অ্যাট ম্যাচুরিটিতে নমিনেটেড ব্যাংক সামহাও পেমেন্ট দিতে পারে না। এক্ষেত্রে কিন্তু ইস্যুইং ব্যাংক পেমেন্ট দিতে বাধ্য থাকবে, ডাজন্ট ম্যাটার যে কি কারণে নমিনেটেড ব্যাংক পেমেন্ট দিতে পারে না, ডাজন্ট ম্যাটার,
ইস্যুইং ব্যাংক তার নিজের সেপারেট ইররিভিকেবল আন্ডারটেকিং এর আন্ডারে অ্যাট ম্যাচুরিটিতে ইস্যুইং ব্যাংক পেমেন্ট দিতে বাধ্য থাকবে। এখন মোস্ট ক্রিটিক্যাল হচ্ছে ক্রেডিট অ্যাভেলেবল উইথ এ নমিনেটেড ব্যাংক ছিল, বাই নেগোসিয়েশন ছিল। কিন্তু আমরা জানি যে ইস্যুইং ব্যাংক শুধুমাত্র অনর ফাংশন করতে পারে, অর্থাৎ বাই সাইড পেমেন্ট করতে পারে, বাই ডেফার্ড পেমেন্ট করতে পারে, বাই অ্যাকসেপ্টেন্স করতে পারে। সে সে নেগোসিয়েশন করতে পারে না। ইস্যুইং ব্যাংক ক্যান নট নেগোশিয়েট। কিন্তু ক্রেডিট অ্যাভেলেবল ছিল উইথ এ নমিনেটেড ব্যাংক বাই নেগোসিয়েশন। নমিনেটেড ব্যাংকের কাউন্টারে ডকুমেন্ট প্রেজেন্ট হয়েছে, নমিনেটেড ব্যাংক জাস্ট পোস্ট মেয়ারলি পোস্ট অফিস হিসেবে ডকুমেন্টটা ইস্যুইং ব্যাংকের কাউন্টারে ফরওয়ার্ড করে দিয়েছে। তাহলে ইস্যুইং ব্যাংক তো আর নেগোশিয়েট করতে পারবে না। তাহলে ইস্যুইং ব্যাংক কি করবে? আমরা জানি নেগোসিয়েশন দুই ধরনের হয়, সাইড বেসিসের নেগোসিয়েশন এবং ইউজেন্স নেগোসিয়েশন। এখন সাইড বেসিসে যদি নেগোসিয়েশন হয় তাহলেও কিন্তু ইস্যুইং ব্যাংক অনর করবে। অনর করবে সে কিভাবে? সে বাই সাইড পেমেন্ট করবে। অন দি আদার হ্যান্ড, যদি ইউজেন্স নেগোসিয়েশন হয়, আপনি ধরেন বিল অফ এক্সচেঞ্জ চেয়েছেন, তাহলে এটাও এক্ষেত্রে সে ইস্যুইং ব্যাংক অনর ফাংশনটা কিভাবে ফুলফিল করবে? ইস্যুইং ব্যাংক অ্যাকসেপ্টেন্স প্রোভাইড করবে, যেহেতু ড্রাফট চাওয়া হয়েছে সে বাই অ্যাকসেপ্টেন্সের মতো কাজ করবে, অর্থাৎ সে বিল অফ এক্সচেঞ্জের এগেনস্টে একটা অ্যাকসেপ্টেন্স প্রোভাইড করবে, অ্যাট ম্যাচুরিটিতে সে পেমেন্ট করবে। আর যদি আপনি ইউজেন্স নেগোসিয়েশনের ক্ষেত্রে আপনি যদি বিল অফ এক্সচেঞ্জ না চান, মানে বাই নেগোসিয়েশনের ক্ষেত্রে বিল অফ এক্সচেঞ্জ ম্যান্ডেটরি না। এক্ষেত্রে যদি আপনার ইউজেন্স নেগোসিয়েশন ছিল, আপনি কোনো বিল অফ এক্সচেঞ্জ চাননি, নমিনেটেড ব্যাংক নেগোসিয়েশনও করেনি, জাস্ট ডকুমেন্টটা ইস্যুইং ব্যাংকের কাউন্টারে ফরওয়ার্ড করে দিয়েছে, ইস্যুইং ব্যাংক এলসি টার্মস অ্যান্ড কন্ডিশন অনুসারে অনর করবে। দ্যাট মিনস সে অ্যাকসেপ্টেন্স প্রোভাইড করবে, সরি ডেফার্ড পেমেন্ট আন্ডারটেকিং প্রোভাইড করবে, অ্যাট ম্যাচুরিটিতে ইস্যুইং ব্যাংক পেমেন্ট করবে। তার মানে আমরা দেখলাম যে ইস্যুইং ব্যাংক সবসময় অনর ফাংশন ফুলফিল করতে পারে যদি ক্রেডিট এভেলেবল উইথ নমিনেটেড ব্যাংকও হয়, এবং নমিনেটেড ব্যাংক যদি ডাজ নট অ্যাক্ট আন্ডার নমিনেশন, অর্থাৎ সে যদি নমিনেটেড ব্যাংক যদি অনর অথবা নেগোসিয়েশন ফাংশন ফুলফিল না করে, তাহলে ইস্যুইং ব্যাংকের কাউন্টারে যখন ডকুমেন্টটা আসবে, ডকুমেন্টটা যদি কমপ্লাইং হয়, ইস্যুইং ব্যাংক অনর করবে ক্রেডিটের টার্মস অ্যান্ড কন্ডিশন অনুসারে। আইদার সে বাই সাইড পেমেন্ট করবে, বাই অ্যাকসেপ্টেন্স হবে, আদারওয়াইজ বাই ডেফার্ড পেমেন্ট হবে। আমরা কিন্তু এখন দুইটা জিনিস কিন্তু আমরা সোফার আমরা খেয়াল করলাম, একটা হচ্ছে ক্রেডিট অ্যাভেলেবল উইথ, আর ক্রেডিট অ্যাভেলেবল বাই। ক্রেডিট অ্যাভেলেবল বাই আমরা বললাম যে একটা কমপ্লাইন প্রেজেন্টেশনের এগেনস্টে পেমেন্টটা কিভাবে সেটেলড হবে, আমরা এটা দেখলাম। ক্রেডিট অ্যাভেলেবল বাইয়ের ক্ষেত্রে আমরা দেখেছি বাই অনর অথবা বাই নেগোসিয়েশন হয়। বাই অনরের হচ্ছে আমার তিনটা পার্ট: বাই সাইড পেমেন্ট, বাই ডেফার্ড পেমেন্ট, বাই অ্যাকসেপ্টেন্স, অর বাই নেগোসিয়েশন। মানে চারটার যে কোনো একটা হতে হবে, একটা ওয়েতে একটা কমপ্লাইং প্রেজেন্টেশন সেটেলড হবে। আবার আমরা দেখেছি যে তাহলে একটা এলসি টার্মস অ্যান্ড কন্ডিশন অনুসারে বেনিফিশিয়ারি পেমেন্ট পাওয়ার জন্য কোথায় ডকুমেন্টটা প্রেজেন্ট করবে, এটাকে ইন্ডিকেট প্রোভাইড করে অ্যাভেলেবল উইথ দ্বারা। নর্মালি আমরা বলি যে ক্রেডিট অ্যাভেলেবল উইথ ইস্যুইং ব্যাংক, অথবা ক্রেডিট অ্যাভেলেবল উইথ নমিনেটেড ব্যাংক বলি, অথবা ক্রেডিট অ্যাভেলেবল উইথ কনফার্মিং ব্যাংক বলি। আমরা দুইটা জিনিস আলাদা আলাদা করে দেখলাম, এখন দুইটা জিনিসের ভিতরে আমরা একটা সম্পর্ক বিল্ড আপ করার চেষ্টা করব। আমরা ক্রেডিটে বলি ক্রেডিট অ্যাভেলেবল উইথ ইস্যুইং ব্যাংক বাই সাইড পেমেন্ট, অথবা আমরা বলি ক্রেডিট অ্যাভেলেবল উইথ কনফার্মিং ব্যাংক বাই ডেফার্ড পেমেন্ট, অথবা আমরা বলি ক্রেডিট অ্যাভেলেবল উইথ নমিনেটেড ব্যাংক বাই অ্যাকসেপ্টেন্স, অথবা আমরা বলি যে ক্রেডিট অ্যাভেলেবল উইথ এনি ব্যাংক ইন চায়না বাই অ্যাকসেপ্টেন্স অর বাই নেগোসিয়েশন। এরকম আমরা ইন্ডিকেশন প্রোভাইড করি। এখন আমরা দেখব যে এই যে অনর অথবা বাই নেগোসিয়েশন কোন ব্যাংকের সাথে আমরা কিভাবে কোন কম্বিনেশন আমরা ইউজ করতে পারবো এবং কোন কম্বিনেশন আমরা ইউজ করতে পারবো না। যেমন ধরেন ইস্যুইং ব্যাংকের সাথে আপনার অনরের তিনটাই অ্যাভেলেবিলিটি ইউজ করা যাবে। যেমন ক্রেডিট ইস্যুইং ব্যাংকের সাথে বাই সাইড পেমেন্টও হতে পারবে, বাই ডেফার্ড পেমেন্টও হতে পারবে, বাই অ্যাকসেপ্টেন্স হতে পারবে। কিন্তু বাই নেগোসিয়েশন হবে না। ইস্যুইং ব্যাংকের সাথে কখনোই ক্রেডিট অ্যাভেলেবল বাই নেগোসিয়েশন হবে না, কারণ ইস্যুইং ব্যাংক ডাজ নট নেগোশিয়েট। অন দি আদার হ্যান্ড কনফার্মিং ব্যাংকের সাথে ক্রেডিট ক্যান বি মেড অ্যাভেলেবল বাই পেমেন্টও হতে পারবে, বাই ডেফার্ড পেমেন্টও হতে পারবে, বাই অ্যাকসেপ্টেন্সও হতে পারবে, বাই নেগোসিয়েশনও হতে পারবে। কনফার্মিং ব্যাংক নেগোসিয়েশন করতে পারে। আবার নমিনেটেড ব্যাংকের সাথে আমরা যদি বলি ক্রেডিট অ্যাভেলেবল উইথ এ নমিনেটেড ব্যাংক বাই সাইড পেমেন্টও হতে পারবে, বাই ডেফার্ড পেমেন্টও হতে পারবে, বাই অ্যাকসেপ্টেন্সও হতে পারবে, ইভেন বাই নেগোসিয়েশনও হতে পারবে নমিনেটেড ব্যাংকের সাথে। এখন ধরেন নমিনেটেড ব্যাংক যদি অনর অথবা নেগোসিয়েশন ফাংশন ফুলফিল করে একটা আপনার এলসি টার্মস এন্ড কন্ডিশন অনুসারে একটা কমপ্লেন প্রেজেন্টেশন এগেনস্টে,
তাহলে ইস্যুইং ব্যাংক কি করবে? ইস্যুইং ব্যাংক নমিনেটেড ব্যাংকে রিইম্বার্স করবে, অর্থাৎ রিপেমেন্ট যেটা যখন করে, নমিনেটেড ব্যাংক পেমেন্ট করে দিয়েছে, ওই পেমেন্টের এগেনস্টে যখন ইস্যুইং ব্যাংক পেমেন্ট করবে ওইটাকে বলা হয় রিইম্বার্সমেন্ট। রিপেমেন্টটাকে আমরা বলি রিএম্বার্সমেন্ট। অথবা কনফার্মিং ব্যাংক, এক্ষেত্রে যদি নমিনেটেড ব্যাংক আর কনফার্মিং ব্যাংক যদি ডিফারেন্ট হয় এবং নমিনেটেড ব্যাংক যদি অনর অথবা নেগোসিয়েশন ফাংশন কমপ্লিট করে, তাহলে কনফার্মিং ব্যাংকের কাউন্টারে ডকুমেন্ট আসার পর কনফার্মিং ব্যাংক যদি দেখে যে প্রেজেন্টেশনটা কমপ্লাইং হয়, তাহলে কনফার্মিং ব্যাংক নমিনেটেড ব্যাংকে রিইম্বার্স করে দেবে। সেম ভাবে কনফার্মিং ব্যাংক যদি একটা বিল ক্রেডিট একটা প্রেজেন্টেশনের এগেনস্টে অনর অথবা নেগোসিয়েশন ফাংশন ফুলফিল করে, তাহলে ইস্যুইং ব্যাংক কনফার্মিং ব্যাংককে রিইম্বার্সমেন্ট প্রোভাইড করবে। এখন আমরা ড্রাফট, বিল অফ এক্সচেঞ্জের সাথে ক্রেডিট অ্যাভেলেবিলিটির সম্পর্কটা কি? আমরা আগে দেখলাম যে অ্যাভেলেবল উইথ এর সাথে অ্যাভেলেবল বাইয়ের কম্বিনেশনটা কিভাবে হতে পারে। সবগুলা অ্যাভেলেবিলিটি সবগুলা ব্যাংকের সাথে হতে পারবে, কোনো সমস্যা নাই। জাস্ট ইস্যুইং ব্যাংকের সাথে ক্রেডিট অ্যাভেলেবল বাই নেগোসিয়েশন হতে পারবে না। এটা ছাড়া আদার কম্বিনেশনে সবগুলা অ্যাভেলেবিলিটি সবগুলা ব্যাংকের সাথে হতে পারবে। এখন দেখবো আমরা ড্রাফট। আমরা বিল অফ এক্সচেঞ্জের ক্ষেত্রে ড্রাফট মানে হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ। আমরা এর আগে সম্পর্কটা দেখেছিলাম যে কোন অ্যাভেলেবিলিটির ক্ষেত্রে ড্রাফট ম্যান্ডেটরি, অপশনাল, আমরা এরকম দেখেছিলাম। যেমন বাই পেমেন্টের ক্ষেত্রে ড্রাফট চাওয়াও যাইতে পারে, নাও চাওয়া যাইতে পারে। যদি ক্রেডিটে কন্ডিশন থাকে তাহলে ড্রাফট প্রেজেন্টেশন মাস্ট। বাই ক্রেডিট যখন বাই ডেফার্ড পেমেন্ট হবে তখন আমরা অবশ্যই অবশ্যই এলসিতে ড্রাফটের বা বিল অফ এক্সচেঞ্জের কোনো রিকোয়ারমেন্ট আমরা এলসিতে দিব না। আবার যদি ক্রেডিট অ্যাভেলেবল বাই অ্যাকসেপ্টেন্স হয় তাহলে অবশ্যই অবশ্যই আমরা বিল অফ এক্সচেঞ্জ একটা থাকতে হবে, চাইতে হবে এলসিতে, এবং প্রেজেন্টেশনেও একটা বিল অফ এক্সচেঞ্জ প্রেজেন্ট করতে হবে। আর যদি ক্রেডিট অ্যাভেলেবল বাই নেগোসিয়েশন হয় তাহলে এক্ষেত্রে আপনার ড্রাফট প্রেজেন্টেশনের রিকোয়ারমেন্ট আপনি দিতেও পারেন এলসিতে, আবার নাও দিতে পারেন। এটা সম্পূর্ণ আপনার এখতিয়ার অ্যাজ অ্যান ইস্যুইং ব্যাংক। যদি আপনি বিল অফ এক্সচেঞ্জের রিকোয়ারমেন্ট দেন এলসিতে তাহলে প্রেজেন্টেশন করতে হবে বিল অফ এক্সচেঞ্জ। আর যদি না চান তাহলে বিল অফ এক্সচেঞ্জ প্রেজেন্টেশন করার প্রয়োজন নেই। এখন আমরা দেখব এই সম্পর্কটাতে যে আপনার একটা বিল অফ এক্সচেঞ্জের ড্রয়ি কে হবে। আমি যদি একটা বিল অফ এক্সচেঞ্জের রিকোয়ারমেন্ট এলসিতে দিই তাহলে ওই বিল অফ এক্সচেঞ্জ ড্রয়ি কে হবে, অর্থাৎ ওই বিল অফ এক্সচেঞ্জের এগেনস্টে পেমেন্ট দেওয়ার জন্য কাকে আপনি নমিনেটেড করবেন, মানে ড্রই করে দেবেন, আপনি কার উপরে ড্রাফটটা ড্র ইস্যুইং ব্যাংক। হবে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। এখন দেখেন, আমি যদি একটা ক্রেডিট আপনি অ্যাভেলেবল করছেন, ক্রেডিট অ্যাভেলেবল উইথ ইস্যুইং ব্যাংক, আমরা প্রথম ইস্যুইং ব্যাংক দিয়ে শুরু করি। যদি আপনি ক্রেডিট অ্যাভেলেবল উইথ ইস্যুইং ব্যাংক দেন, বলছেন আপনি ক্রেডিট অ্যাভেলেবল উইথ ইস্যুইং ব্যাংক বাই পেমেন্ট বলছেন, এবং আপনি ড্রাফটে বলছেন যে ড্রাফট অ্যাট সাইট, তাহলে আপনার একটা ড্রয়ি রিকোয়ারমেন্ট আছে, ড্রয়ি একটা ফিল্ড আছে, এটা আপনাকে ফুলফিল করতে হবে এলসিতে। তাহলে এই ড্রয়িটা কে হবে? ড্রয়িটা হবে ইস্যুইং ব্যাংক। যখন ক্রেডিট অ্যাভেলেবল উইথ ইস্যুইং ব্যাংক বাই পেমেন্ট হবে তখন আপনার বিল অফ এক্সচেঞ্জের ড্রয়ি হবে ইস্যুইং ব্যাংক। বাই ডেফার্ড পেমেন্টের ক্ষেত্রে তো আপনি ড্রাফট চাইবেন না। আবার যখন আপনি এরকম বলছেন যে ক্রেডিট অ্যাভেলেবল উইথ ইস্যুইং ব্যাংক বাই অ্যাকসেপ্টেন্স, তখনও কিন্তু আপনার বিল অফ এক্সচেঞ্জের ড্রয়ি হবে ইস্যুইং ব্যাংক, অন্য কোনো ব্যাংক হবে না। আবার ধরেন আপনি বলছেন ক্রেডিট অ্যাভেলেবল উইথ কনফার্মিং ব্যাংক, আপনি বলছেন ক্রেডিট অ্যাভেলেবল উইথ কনফার্মিং ব্যাংক বাই পেমেন্ট আপনি বলছেন, তাহলে এক্ষেত্রে ড্রই হবে কনফার্মিং ব্যাংক, ইস্যুইং ব্যাংক কিন্তু হবে না। আবার আপনি বলছেন যে ক্রেডিট অ্যাভেলেবল উইথ কনফার্মিং ব্যাংক বাই অ্যাকসেপ্টেন্স, এক্ষেত্রেও যদি এক্ষেত্রে যে বিল অফ এক্সচেঞ্জের ড্রয় রিকোয়ারমেন্ট আপনি ফুলফিল করবেন, ওইখানে আপনি বলবেন ড্রয় রিকোয়ারমেন্টের জায়গায় যে ড্রাফট মাস্ট বি ড্রন অন কনফার্মিং ব্যাংক। আবার ক্রেডিট যদি অ্যাভেলেবল উইথ নমিনেটেড ব্যাংক হয় বাই সাইড পেমেন্ট, তাহলে ড্রাফট মাস্ট বি ড্রন অন নমিনেটেড ব্যাংক। আপনি এলসিতে বলবেন, ড্রয়ি ইনফরমেশনের জায়গায় বলবেন ড্রয়ি নমিনেটেড ব্যাংক। আবার যদি এরকম আপনি বলেন ক্রেডিট অ্যাভেলেবল উইথ নমিনেটেড ব্যাংক বাই অ্যাকসেপ্টেন্স যদি আপনি চান, তাহলে এক্ষেত্রেও আপনার ড্রাফটের রিকোয়ারমেন্টের জায়গায় আপনার ড্রয়ি ইনফরমেশন বলবেন আপনি ড্রাফট মাস্ট বি ড্রন অন নমিনেটেড ব্যাংক। তার মানে আপনি দেখেন যে আপনার যে অনর আমার ফাংশন, অনর ফাংশনের তিনটা পার্ট: বাই পেমেন্ট, বাই ডেফার্ড পেমেন্ট, বাই অ্যাকসেপ্টেন্স। বাই ডেফার্ড পেমেন্টের ক্ষেত্রে আপনি বিল অফ এক্সচেঞ্জ চাইবেন না, এখানে এটা নিয়ে আপনার বোধার করা দরকার নেই। কিন্তু বাই পেমেন্ট এবং বাই অ্যাকসেপ্টেন্সের ক্ষেত্রে আপনার ড্রয়ি কে হবে, এটা একটা মেজর কনসার্ন। বাট সিম্পল ইকুয়েশন হচ্ছে যে ক্রেডিটটা যেই ব্যাংকের সাথে অ্যাভেলেবেল হবে
সেই আপনার ড্রাফটেড ড্রই হবে, অন্য কোনো পার্টি হবে ভাইয়া না। এনি ব্যাংক যদি হয়, অ্যাভেলেবেল উইথ এনি ব্যাংক, সেক্ষেত্রে ইস্যুইং ব্যাংক হবে? না, এই ক্ষেত্রে ইস্যুইং ব্যাংক হবে না। আপনি দুইটা কাজ করতে পারেন, দুইটা সলিউশন আছে। একটা হচ্ছে আপনি ড্রয়িং ইনফরমেশন ব্ল্যাঙ্ক রাখবেন। সেকেন্ড ইস্যু হচ্ছে আপনি ড্রয়িং ইনফরমেশন আপনি ইন জেনারেল টার্মে ইউজ করতে পারবেন। আপনি ইন এনি ব্যাংক ইন চায়না এই ওয়ার্ডটাও ইউজ করতে পারবেন, অথবা আপনি আরো একটু ডেসক্রিপশন প্রোভাইড করতে পারবেন যে বেনিফিশিয়ারি ক্যান চুজ এনি ব্যাংক অ্যাজ নমিনেটেড ব্যাংক অ্যান্ড হোয়েন হি প্রেজেন্টস, মানে আপনি এরকম ভাবে বলছেন যে যখন বেনিফিশিয়ারি তার নিজের মতো করে আপনার নমিনেটেড ব্যাংক সিলেক্ট করছে, তখন ওই ব্যাংকই ড্রয়ি ব্যাংক হিসেবে কাজ করবে। আপনি এরকম ভাবে ইনস্ট্রাকশনও আপনি নিজের মতো করে ডেভেলপ করে দিতে পারবেন, সমস্যা নেই কোনো। বাট কোশ্চেন হচ্ছে আপনার যখন ক্রেডিট অ্যাভেলেবল বাই পেমেন্ট হবে অথবা বাই অ্যাকসেপ্টেন্স হবে, তখন যার সাথে ক্রেডিটটা অ্যাভেলেবল হবে তাকে আপনাকে ড্রই করতে হবে। আদার্স কোনো পার্টিকে আপনি ড্রই করতে পারবেন না। যদি রেস্ট্রিক্টেড নমিনেশন হয়, তাহলে আপনি ওই স্পেসিফিক ড্রই ইনফরমেশনের জায়গায় ওই নমিনেটেড ব্যাংকের নামই বলে দিবেন, অথবা সুইফট কোড আপনি দিতে পারেন। আর যদি রেস্ট্রিক্টেড অ্যাভেলেবল উইথ এনি ব্যাংক হয়, ইন চায়না অথবা এনি ব্যাংক ইন ইউএসএ হয়, তাহলে আপনি এইটা বলে দিতে পারবেন উইথ এনি ব্যাংক ইন ইউএসএ। যখন বেনিফিশিয়ারি যে ব্যাংকের ডকুমেন্টটা প্রেজেন্ট করবে, এনি ব্যাংক ইন ইউএসএ মানে হচ্ছে আপনি বলে দিচ্ছেন যে ইউএসএ সব ব্যাংকই নমিনেটেড ব্যাংক হিসেবে কাজ করতে পারবে। তখন বেনিফিশিয়ারি যে ব্যাংকের কাউন্টারে আপনার ডকুমেন্টটা প্রেজেন্ট করবে, তখন ওই ব্যাংকের উপরেই সে ড্রাফটটা ড্র অন করে দেন ওই ব্যাংকের কাউন্টারে সে ডকুমেন্টটা প্রেজেন্ট করবে। মাইনুল ভাই। হ্যাঁ ভাইয়া, আর একটা ব্যাপার একটু জানার জন্য আমি জিজ্ঞেস করি। নমিনেটেড ব্যাংক যদি অর্নার বা নেগোসিয়েশন ফাংশন না করে, হুম। সেক্ষেত্রে কি উনি কি ডকুমেন্টটা কি একবারে চেক করে দেখবে যে কোনো ডিসক্রিপেন্সি আছে কিনা? না আচ্ছা। কাস্টমার যেভাবে দিবে, বেনিফিশিয়ারি যেভাবে দিল, উনি জাস্ট ওইভাবেই ফরওয়ার্ড করে দিল? আচ্ছা, এটা আমি এটা কি এটা ওনার জন্য এটা দায়িত্ব হ্যাঁ, এটার পড়ছে সাথে কিনা? টপিকের সাথে রিলেটেড না, তারপর আমি দুই লাইনে আনসার দিচ্ছি। নমিনেটেড ব্যাংক বাধ্য না। নমিনেটেড ব্যাংক যদি চায় সে চেক করতে পারে, তবে সে যদি অনার অথবা নেগোসিয়েশন ফাংশন ফুলফিল করে, তাহলে সে অবশ্যই অবশ্যই আগে দেখবে, চেক করে যে প্রেজেন্টেশনটা কমপ্লাইন কিনা। কমপ্লাইন না হলে তো ও আর অনার অথবা নেগোসিয়েশন ফাংশন ফুলফিল করবে না। আর যদি সে মেয়ারলি যদি ফরওয়ার্ড করে, তাহলে অনেক ব্যাংকের ইন্টারনাল পলিসি থাকতে পারে যে সে ডকুমেন্টটা চেক করে দেখবে যে কোনো কম মানে ডিসক্রিপেন্সি আছে কিনা। যদি ডিসক্রিপেন্সি থাকে, অনেক সময় সে বেনিফিশিয়ারিকে সাজেস্ট করতে পারে যে তুমি এই এই ডকুমেন্টগুলোর ডিসক্রিপেন্সি গুলা তুমি কারেকশন করো, অথবা ডকুমেন্টগুলো রিপ্লেস করে দেন ফার্দার রিপ্রেজেন্ট করো। এরকম ব্যাংকের ইন্টারনাল পলিসি হয়ে হতে পারে। আপনার যদি ব্যাংক রেগুলার ওই কাস্টমার, যে বেনিফিশিয়ারি যদি আপনার রেগুলার কাস্টমার হয়, ভ্যালুড ক্লায়েন্ট হয়, তাহলে তো আপনি অবশ্যই অবশ্যই অনর অথবা নেগোসিয়েশন যদি নাও করেন, তারপরেও হচ্ছে গিয়ে আপনার হয়তো বা এরকম আপনার ইন্টারনাল পলিসি আছে যে আপনি ডকুমেন্টটা চেক করে দেখবেন যে কোনো ডিসক্রিপেন্সি আছে কিনা, অথবা কোনো কারেকশন বা কোনো রিপ্লেসমেন্টের প্রয়োজন আছে কিনা। তো এটা গেল এটা। সেকেন্ড হচ্ছে আমরা বাই অনরের ক্ষেত্রে আমরা হিসাবটা পেয়ে গেলাম। অ্যাভেলেবল উইথ যে ব্যাংকের সাথে থাকবে, যদি আমার ড্রাফট চাই, তাহলে ওই ড্রাফটের ড্রই ওই ব্যাংকেরই হইতে হবে, আর কোনো ব্যাংক হইতে পারবে না। অর্থাৎ আমি যদি বলি ক্রেডিট অ্যাভেলেবল উইথ সিটি ব্যাংক এন এ ইউএসএ, আমি বললাম বাই অ্যাকসেপ্টেন্স বললাম, তাহলে ড্রয়ের জায়গায় কিন্তু আমার সিটি ব্যাংক এনেই বলতে হবে। আমি কিন্তু বলতে পারবো না ড্রই হচ্ছে কি আপনার সাউথ ইস্ট ব্যাংক প্রিন্সিপাল ব্রাঞ্চ, আমি কিন্তু এটা বলতে পারবো না। আমাকে বলতে হবে সিটি ব্যাংক এনেই আমাকে বলতে হবে। কিন্তু দেখেন হিসাবটা একটু ডিফারেন্ট হচ্ছে নেগোসিয়েশনের ক্ষেত্রে। বাই নেগোসিয়েশন যখন আমরা এলসি ইস্যু করি, বাই নেগোসিয়েশনের ক্ষেত্রে ড্রাফটটা ম্যান্ডেটরি না। ড্রাফট আপনি চাইতে পারেন, নাও চাইতে পারেন। তবে যখন আপনি ড্রাফট চাইবেন, অর্থাৎ বিল অফ এক্সচেঞ্জ যখন আপনি চাইবেন, তখন ড্রাফটের ড্রয়ি যে ব্যাংকের সাথে ক্রেডিট অ্যাভেলেবল ওই ব্যাংক হতে পারবে না, আদার কোনো পার্টি হতে পারবে। যেমন ধরেন আপনি যদি নেগোসিয়েশনের ডিফিনিশনে যান, আপনি ওখানে শুরুতে দেখতে পারবেন নেগোসিয়েশন মিনস পারচেজ বাই দ্য নমিনেটেড ব্যাংক অফ ড্রাফট, ব্রেকেট হচ্ছে ড্রন অন এ ব্যাংক আদার দ্যান নমিনেটেড ব্যাংক। এরকম আছে না যে ড্রন ড্রাফট, পারচেজ অফ ড্রাফট, ব্রেকেট হচ্ছে ড্রন অন এ ব্যাংক আদার দ্যান নমিনেটেড ব্যাংক। তার মানে নমিনেটেড ব্যাংক যখন আপনি বলছেন ক্রেডিট অ্যাভেলেবল উইথ এনি ব্যাংক ইন চায়না, অথবা অথবা আপনি বলছেন ক্রেডিট অ্যাভেলেবল উইথ সিটি ব্যাংক এন এ ইউএসএ বাই নেগোসিয়েশন, এবং আপনি ড্রাফটের রিকোয়ারমেন্ট দিচ্ছেন, তখন ওই ড্রাফটের ড্রয়ি সিটি ব্যাংক এন এ হতে পারবে না। নেক্সট কোনো পার্টি হতে হবে। আইদার সেটা কনফার্মিং ব্যাংকও হতে পারে, অথবা ইস্যুইং ব্যাংকও হতে পারে, রিইম্বার্সিং ব্যাংকও হতে পারে। রিইম্বার্সিং ব্যাংকটা আপনার মাথা ঘামানোর দরকার নেই। আইদার কনফার্মিং ব্যাংক হবে, না হলে ইস্যুইং ব্যাংক হবে। সিটি ব্যাংক এনে যদি কনফার্মিং ব্যাংক হয়, আমরা জানি কনফার্মিং ব্যাংক হচ্ছে নেগোসিয়েশন করতে পারে। সিটি ব্যাংক এনে যদি কনফার্মিং ব্যাংক হয়, তাহলে এক্ষেত্রে ড্রই হবে ইস্যুইং ব্যাংক।
সিটি ব্যাংক এনে যদি আপনার নমিনেটেড ব্যাংক হয়, তাহলে ড্রয়ি আইদার, যদি কনফার্মিং ব্যাংক থাকে তাহলে আইদার কনফার্মিং ব্যাংকও হতে পারে, আবার ইস্যুইং ব্যাংকও হতে পারে। তার মানে হচ্ছে, মুদ্রা কথা হচ্ছে, যার সাথে ক্রেডিট অ্যাভেলেবল বাই নেগোসিয়েশন হবে সে ড্রাফটেড ড্রয়ি হতে পারবে না। আদার্স কোনো পার্টিকে ড্রাফটের দই হতে হবে, নর্মালি হচ্ছে আমার ইস্যুইং ব্যাংক হয় অথবা কনফার্মিং ব্যাংক হয়। তো এইখানে হচ্ছে খেলা, যে ময়নুল ভাই যেটা বললো, যে কে জানি মাঝখান দিয়ে বললো যে ড্রাফটের দই হতে হবে ইস্যুইং ব্যাংক, মাঝখানে যে বললো। কারণ আমরা ম্যাক্সিমাম এলসি আমরা ইস্যু করি অ্যাভেলেবল বাই নেগোসিয়েশন। আমরা যারা এলসি ইস্যু নিয়ে কাজ করেন দেখবেন যে সবসময় আপনি করেন অ্যাভেলেবল উইথ এনি ব্যাংক ইন চায়না অর ইন ইউএসএ ইন সিঙ্গাপুর, এরপর বলেন বাই নেগোসিয়েশন আপনারা বলেন এরকম। তো আপনি বাই নেগোসিয়েশন যখন বলছেন, স্বাভাবিকভাবে আপনি তো নিচে গিয়ে আপনি বলেন যে ড্রাফটেড ড্রই হচ্ছে সাউথ ইস্ট ব্যাংক প্রিন্সিপাল ব্রাঞ্চ, আপনারা এরকম বলে দেন। ড্রাফটেড সাইডও বলতে পারেন, অথবা ড্রাফট 180 days ফ্রম দ্য ডেট অফ নেগোসিয়েশন, 180 days ফ্রম দ্য ডেট অফ অ্যাকসেপ্টেন্স, 180 days সাইড, এরকম ইনস্ট্রাকশন আপনারা দেন। তার মানে মোদ্দা কথা হচ্ছে আপনার এই জিনিসটা বোঝা গেছে তো না, ড্রাফটেড ড্রয়ের রিকোয়ারমেন্টটা? কারো কোনো কনফিউশন? এই জায়গায় তো কনফিউশন থাকা উচিত। বুঝতে পারছি ভাই। তার মানে হচ্ছে আমরা নর্মালি ক্রেডিট এভেলেবল বাই অ্যাকসেপ্টেন্স আমরা করি না, খুব কম, ভেরি রেয়ার হয়। এখন ধরেন আপনি বললেন ক্রেডিট অ্যাভেলেবল উইথ সিটি ব্যাংক এন এ ইউএসএ বাই অ্যাকসেপ্টেন্স আপনি বললেন, তাহলে আমরা ড্রই ফিল্ডে গিয়ে কিন্তু কোনো সময় আমরা গিয়ে ড্রয়ের জায়গায় আমরা বলবো না সাউথ ইস্ট ব্যাংক ইমামগঞ্জ ব্রাঞ্চ, অথবা সাউথ ইস্ট ব্যাংক প্রিন্সিপাল ব্রাঞ্চ, অথবা সাউথ ইস্ট ব্যাংক মতিঝিল ব্রাঞ্চ, আমরা কিন্তু এরকম বলবো না। তখন কিন্তু আমরা যদি, যখন ক্রেডিট অ্যাভেলেবল উইথ সিটি ব্যাংক এন এ বাই অ্যাকসেপ্টেন্স যখন আমরা বলছি, তখন নিচে গিয়ে আমরা ড্রয় রিকোয়ারমেন্টের জায়গায় সিটি ব্যাংক এন এ এন এ কেই বলবো। তার মানে আমি সিটি ব্যাংক এন এ কে ইনস্ট্রাকশন প্রোভাইড করছি যে ভাই, তোমার উপর একটা ড্রাফট বানানো হবে, তুমি যদি দেখো প্রেজেন্টেশনটা কমপ্লাইন, তুমি অ্যাকসেপ্টেন্স প্রোভাইড করবা, অ্যাট ম্যাচুরিটিতে তুমি বেনিফিশিয়ারিকে পেমেন্ট করবা, আর আমি অ্যাজ অ্যান ইস্যুইং ব্যাংক আমি তোমাকে রিইম্বার্সমেন্ট প্রোভাইড করবো। এইরকম একটা ইন্ডিকেশন প্রোভাইড করছে। এখান থেকে কিন্তু কোশ্চেন আসে সিডিসিএস এক্সামে। আর মেইন কথা হচ্ছে, ক্রেডিটের বিল অফ এক্সচেঞ্জের ড্রয়ি অর্থাৎ ড্রাফটের ড্রয়ি কখনোই অ্যাপ্লিকেন্ট হতে পারবে না। কারণ অ্যাপ্লিকেন্ট এলসির আন্ডারে কোনো পার্টি না, সে কোনো আন্ডারটেকিং প্রোভাইড করবে না। ইস্যুইং ব্যাংক অ্যাপ্লিকেন্টের হয়ে আপনার আন্ডারটেকিং প্রোভাইড করে। দ্যাট মিনস এলসির আন্ডারে হয়তোবা পেমেন্ট দেওয়ার জন্য অব্লিগেটেড কনফার্মিং ব্যাংক অথবা ইস্যুইং ব্যাংক অথবা নমিনেটেড ব্যাংকও হতে পারে, কিন্তু অ্যাপ্লিকেন্টের এখানে কোনো দায় দায়িত্ব নাই। ইস্যুইং ব্যাংক অ্যাপ্লিকেন্টের কাছ থেকে কিভাবে রিইম্বার্সমেন্ট পাবে, এটা একটা সেপারেট আন্ডারটেকিং, যেটা আমরা বিভিন্ন ক্রেডিট ফ্যাসিলিটি, আপনার স্যাংশনের মাধ্যমে অথবা তার কাছ থেকে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে আমরা হচ্ছে তার কাছ থেকে আলাদা করে আন্ডারটেকিং আমরা নিয়ে অ্যারেঞ্জমেন্টটা, কাছ থেকে আমি কিভাবে রিপেমেন্টটা পাবো বা রিইম্বার্সমেন্টটা পাবো। ইস্যুইং ব্যাংক হিসেবে আমি যখন পেমেন্টটা করে দিচ্ছি কমপ্লেন প্রেজেন্টেশন এগেনস্টে, ওর কাছ থেকে আমি কিভাবে পেমেন্টটা পাবো, এটা একটা সেপারেট অ্যারেঞ্জমেন্ট। এলসি, তার মানে এলসিতে আপনি অ্যাপ্লিকেন্টকে কখনো ড্রই করতে পারবেন না, আমরা নর্মালি করি না, কেউই করে না। অ্যাপ্লিকেন্ট ড্রই কখন হয় অথবা ইম্পোর্টার কখন ড্রই হয়, জাস্ট সিম্পলি আমরা বলি যখন আমরা ডকুমেন্টারি কালেকশনের মাধ্যমে আমরা ইম্পোর্ট অথবা এক্সপোর্ট করি, তখন অ্যাপ্লিকেন্ট বা ইম্পোর্টার ড্রই হবে। কারণ এখানে ব্যাংকের কোনো বা আন্ডারটেকিং। ভাই অ্যাডভান্স পেমেন্টের ক্ষেত্রেও হতে পারে। অ্যাডভান্স পেমেন্টে তো আপনি ড্রই দিয়ে কি করবেন? আপনি তো পেমেন্ট আগে দিয়ে দিয়েছেন, বিল অফ এক্সচেঞ্জ লাগবে কেন? না, ডকুমেন্ট যে দেয় আর কি, কমার্শিয়াল ইনভয়েস, তারপরে এই যে বিল অফ লেডিং টেডিং যেগুলো দেয় আর কি, হ্যাঁ, ওখানে দেখলাম যে কাস্টমারকে সরাসরি আর কি কনসাইনই করে। না, কনসাইনি আর ড্রই আর সেপারেট থিংস। আচ্ছা আচ্ছা। ওইটা থাক, মানে কনসাইনি হচ্ছে যে আপনার গুডসটা ডেলিভারি নেওয়ার জন্য এনটাইটেলড, সে হচ্ছে কনসাইনি। আর হচ্ছে ড্রই হচ্ছে ওই বিল অফ এক্সচেঞ্জের জন্য যে পেমেন্ট দেওয়ার জন্য অব্লিগেটেড। মানে ধরেন আমি একটা একটা সেট অফ পেপার আমি রেডি করছি, সেট অফ পেপারে আমি আমি ড্রয়ার, আমি ড্রই না, আমি ড্রয়ার। আমি ড্র করতেছি এরকম যে ড্রই হচ্ছে মিস্টার মাইনুল কবির, সে আমাকে অথবা আমার নমিনেটেড পার্সন সে ফর মিরাজ ভাইকে 180 দিন পরে অথবা সাইড বেসিসে 10,000 টাকা প্রদান করবে। আমি এরকম একটা ড্রাফট বা বিল অফ এক্সচেঞ্জ রেডি করলাম, এটা কিন্তু এখনো লিগেল ডকুমেন্ট না। কখন লিগেল ডকুমেন্ট হিসেবে এটা কনভার্ট হবে? যখন মাইনুল ভাই, সে তো ড্রয়, আমি বলছি যে মাইনুল ভাই পেমেন্ট করার জন্য পেমেন্ট করবে 10,000 টাকা টু দা মিরাজ ভাই, আমি এরকম বলছি। মাইনুল ভাই যখন পিছনে একটা এই ড্রাফটের পিছনে একটা অ্যাকসেপ্টেন্স প্রোভাইড করবে,
তখন এটা লিগেল ডকুমেন্ট হিসেবে কনভার্ট হয়ে যাবে। তখন কিন্তু মাইনুল ভাই, মানে ইট উইল ওয়ার্ক লাইক অ্যান চেক, একটা চেকের মতো আপনার কাজ করবে তখন। এটা চেক, পে অর্ডার এগুলোর মতো কাজ করবে তখন। কিন্তু অ্যাট ম্যাচুরিটিতে মাইনুল ভাই পেমেন্ট দেওয়ার জন্য কিন্তু লিগেলি অব্লিগেটেড থাকবে। এটা হচ্ছে আপনার ড্রাফটের মানে মেইন ইস্যু, ড্রয়িং মেইন ইস্যু আর কি। যা হোক, আমরা আগাই। এখন রিকোর্সের সাথে আমরা এর আগে রিকোর্সের ইস্যুটা আমরা দেখছি, একটু হালকা আলোচনা করেছিলাম। আজকে আমরা অ্যাভেলেবিলিটির সাথে রিকোর্সের সম্পর্কটা কি। রিকোর্স মানে কি? ধরেন আপনার নমিনেটেড ব্যাংক বেনিফিশিয়ারিকে একটা বিলের এগেনস্টে অনর অথবা নেগোসিয়েশন ফাংশন ফুলফিল করে বেনিফিশিয়ারিকে সে পেমেন্ট করে দিছে, অথবা অ্যাকসেপ্টেন্স প্রোভাইড করছে, অথবা ডেফার্ড পেমেন্ট আন্ডারটেকিং প্রোভাইড করছে। আপনি সিম্পলি বোঝার জন্য বুঝেন যে নমিনেটেড ব্যাংক বেনিফিশিয়ারিকে পেমেন্ট করে দিছে। এখন বেনিফিশিয়ারি কাছ থেকে যদি ইস্যুইং ব্যাংক নমিনেটেড ব্যাংকের পেমেন্ট মানে রিইম্বার্সমেন্ট না করে, তাহলে বেনিফিশিয়ারির কাছ থেকে নমিনেটেড ব্যাংক ফান্ডটা ফেরত চাইতে পারবে কিনা। যদি নমিনেটেড ব্যাংক বেনিফিশিয়ারির কাছ থেকে ফান্ডটা ফেরত পাওয়ার রাইটস রাখে বা অ্যারেঞ্জমেন্টটা ওইরকম হয়, তাহলে ওইটাকে বলা হয় উইথ রিকোর্স। আর উইদাউট রিকোর্স কোনটা? যখন নমিনেটেড ব্যাংক বেনিফিশিয়ারিকে পেমেন্ট করে দিল, ওই ফান্ডটা যখন আর ফেরত চাওয়ার অধিকার নমিনেটেড ব্যাংকের নাই, থাকে না, তখন তাকে বলা হয় উইদাউট রিকোর্স। মানে ওয়ান্স পেইড, যখন সে একবার যখন পেমেন্টটা করে দিল, তখন সে আর ফেরত চাইতে পারবে না বেনিফিশিয়ারির কাছ থেকে। এটাকে বলা হয় উইদাউট রিকোর্স। নর্মালি ইস্যুইং ব্যাংক যখন কোনো একটা ফাংশন, অনর ফাংশন ফুলফিল করে, যেমন বাই বাই সাইড পেমেন্ট করে, অথবা বাই অ্যাকসেপ্টেন্স প্রোভাইড করে, অথবা বাই ডেফার্ড পেমেন্ট আন্ডারটেকিং প্রোভাইড করে, এটা সবসময় উইদাউট রিকোর্স। একবার এটা যদি আপনি একবার সাইড পেমেন্ট করে দিলেন ইস্যুইং ব্যাংক হিসেবে, আপনি এটা আর ফেরত চাইতে পারবেন না। একইভাবে আপনি যখন একটা অ্যাকসেপ্টেন্স প্রোভাইড করছেন, এটা মানে আপনি যখন একটা বিল অফ এক্সচেঞ্জের এগেনস্টে অ্যাকসেপ্টেন্স প্রোভাইড করছেন, এটা লিগেল ডকুমেন্ট হিসেবে কনভার্ট হয়ে যাচ্ছে। এটা আপনি আর রিভার্স করতে পারবেন না। বেনিফিশিয়ারিকে বলতে পারবেন না যে ভাই আমাকে দায় মুক্ত করে দাও, বা তুমি এটা আমাকে বিল অফ এক্সচেঞ্জটা ফেরত দিয়ে দাও। মানে উইদাউট রিকোর্সে আপনি একটা ম্যাচুরিটি ডেট প্রোভাইড করছেন, অ্যাট ম্যাচুরিটিতে অ্যাজ এন ইস্যুইং হিসেবে পেমেন্ট করার জন্য বাধ্য থাকবেন। এবং আপনি ফান্ডটা ওই ম্যাচুরিটিতে যখন আপনি ফান্ডটা পেমেন্টটা করবেন, তখন আর ওই ফান্ডটা আপনি ফেরত চাইতে পারবেন না উইদাউট রিকোর্স। বাই ডেফার্ড পেমেন্টের ক্ষেত্রেও তাই, উইদাউট রিকোর্স। কনফার্মিং ব্যাংক, ইস্যুইং ব্যাংক এবং নমিনেটেড ব্যাংক যখন অনর ফাংশন ফুলফিল করে, দ্যাট মিনস আপনার অনরের কিন্তু তিনটা পার্ট। আমরা যখন অনর কল্পনা করব, তখন বাই পেমেন্ট, বাই সাইড পেমেন্ট, বাই অ্যাকসেপ্টেন্স, বাই ডেফার্ড পেমেন্ট, আমরা তিনটা একসাথে কল্পনা করব। তার মানে আপনার নমিনেটেড ব্যাংক, কনফার্মিং ব্যাংক, ইস্যুইং ব্যাংক, তিনটা ব্যাংকই যখন অনর ফাংশন ফুলফিল করবে, অনর ফাংশন করবে, তখন এটা সব সময় উইদাউট রিকোর্স। এটা কোনো সময় উইথ রিকোর্স হবে না। জাস্ট একটা ক্ষেত্রে, জাস্ট একটা ক্ষেত্রে, কোন ক্ষেত্রে? যখন আপনি ক্রেডিট অ্যাভেলেবল উইথ নমিনেটেড ব্যাংক বাই সাইড পেমেন্ট আপনি যখন বলছেন, তখন নমিনেটেড ব্যাংক হয়তোবা রিকোর্স এগ্রিমেন্টে যেতে পারে বেনিফিশিয়ারি কাছ থেকে। রিকোর্স এগ্রিমেন্ট উইথ রিকোর্স হতে পারে বাই সাইড পেমেন্ট যখন হয় নমিনেটেড ব্যাংকের সাথে, তখন উইথ রিকোর্স অ্যারেঞ্জমেন্টটা থাকতে পারে। অ্যারেঞ্জমেন্টটা কেমন? আমরা জানি যে বাই সাইড পেমেন্ট হচ্ছে কি ভেরি ইমিডিয়েট পেমেন্ট। নমিনেটেড ব্যাংক, নমিনেটেড ব্যাংক যখন সাইড পেমেন্ট করছে, ও কিন্তু নিজের কাছ থেকে টাকা, নিজের পকেট থেকে কিন্তু সে কোনো পেমেন্ট করছে না। সে কি করবে? আইদার ইস্যুইং ব্যাংকের অ্যাকাউন্ট ডেবিট করে হচ্ছে সে বেনিফিশিয়ারিকে পেমেন্ট করবে, অথবা থার্ড কোনো ব্যাংকের রিইম্বার্সমেন্ট ক্লেম করে ওই ফান্ডটা পাওয়ার পর সে বেনিফিশিয়ারিকে পেমেন্ট করবে, অথবা সে ডকুমেন্টটা সেন্ড করার আগেই ইস্যুইং ব্যাংকের কাছ থেকে একটা সুইফট মেসেজের মাধ্যমে ফান্ডটা ক্লেম করে নিয়ে দেন হচ্ছে বেনিফিশিয়ারিকে পেমেন্ট করে দেবে। তার মানে হচ্ছে সাইড পেমেন্ট যেহেতু ইমিডিয়েট পেমেন্ট, ইস্যুইং বেনিফিশিয়ারি পেমেন্ট পাচ্ছে, মানে বেনিফিশিয়ারি কখন পেমেন্ট পাচ্ছে? ইস্যুইং ব্যাংক কিন্তু এক্ষেত্রে ডকুমেন্ট চেকিং এর কোনো সুযোগ পাচ্ছে না। ভেরি ইমিডিয়েট পেমেন্ট, ইস্যুইং ব্যাংক ডকুমেন্ট চেক করার আগেই নমিনেটেড ব্যাংক পেমেন্টটা করে দিচ্ছে। তার মানে এক্ষেত্রে কিন্তু নমিনেটেড ব্যাংকের একটা রিস্ক আছে, কারণ সে নিজের ওন পকেট থেকে কোনো কিছু করতেছে না, জাস্ট ইস্যুইং ব্যাংকের কাছ থেকে টাকা নিয়ে এসে পেমেন্টটা করছে। ইস্যুইং ব্যাংক কিন্তু কোনো চেকিং টেকিং কিচ্ছু করেনি। তাহলে এই ক্ষেত্রে নমিনেটেড ব্যাংক একটা রিকোর্স এগ্রিমেন্টে যেতে পারে বেনিফিশিয়ারির সাথে। যদি রিকোর্স এগ্রিমেন্ট থাকে, তাহলে এটা উইথ রিকোর্স বেসিসে হবে। আর যদি রিকোর্স এগ্রিমেন্ট না থাকে, তাহলে এটা উইদাউট রিকোর্স। এখন আমাদের অপশন হলো একটা বাকি আছে।
তার মানে আমরা বললাম যে অনর ফাংশন যখন অ্যাভেলেবল বাই অনর হবে, অনরের তিনটা হবে, এই ফাংশনগুলো সবসময় উইদাউট রিকোর্স। বাট বাই সাইড পেমেন্ট উইথ নমিনেটেড ব্যাংক যদি হয়, এটা উইথ রিকোর্সও হতে পারে, উইদাউট রিকোর্স হতে পারে। এটা নমিনেটেড ব্যাংকের সাথে বেনিফিশিয়ারি যেরকম অ্যারেঞ্জমেন্ট আছে এটার উপর ডিপেন্ড করে এটা ডিটারমাইন্ড হবে। এখন প্রবলেম হচ্ছে বাই নেগোসিয়েশনের ক্ষেত্রে। বাই নেগোসিয়েশন উইথ রিকোর্সও হতে পারে, উইদাউট রিকোর্সও হতে পারে। তবে ক্রেডিট যদি অ্যাভেলেবল উইথ কনফার্মিং ব্যাংক বাই নেগোসিয়েশন হয়, তাহলে এটা সব সময় উইদাউট রিকোর্স। মানে বেনিফিশিয়ারি কনফার্মিং ব্যাংক যখন একটা বিল নেগোশিয়েট করে পারচেস করে, তখন সে উইদাউট রিকোর্স বেসিসে করে। তার মানে হচ্ছে ও বেনিফিশিয়ারিকে নেগোশিয়েট করে যে পারচেস করে যে পেমেন্টটা করে দিল কনফার্মিং ব্যাংক, এই ফান্ডটা সে আর ফেরত চাইতে পারবে না বেনিফিশিয়ারির কাছ থেকে। কারণ কনফার্মিং ব্যাংকের কিন্তু একটা ডেফিনিট আন্ডারটেকিং আছে টু দ্য বেনিফিশিয়ারি, যে কমপ্লেন প্রেজেন্টেশন হলে আমি অনর অথবা নেগোসিয়েশন করব। সে নেগোসিয়েশন করে দিল এলসি টার্মস এন্ড কন্ডিশন অনুসারে, এটা উইদাউট রিকোর্স। বেনিফিশিয়ারির কাছ থেকে কনফার্মিং ব্যাংক আর টাকাটা ফেরত চাইতে পারবে না। কিন্তু ক্রেডিট অ্যাভেলেবল বাই নেগোসিয়েশন উইথ যদি নমিনেটেড ব্যাংক হয়, তাহলে নমিনেটেড ব্যাংকের সাথে উইথ রিকোর্সও হতে পারে, উইদাউট রিকোর্সও হতে পারে। নমিনেটেড ব্যাংক, আপনার যদি অ্যারেঞ্জমেন্টটা এরকম হয় যে নমিনেটেড ব্যাংক বললো যে আমি নেগোশিয়েট করবো, অর্থাৎ বিলটা আমি পারচেস করবো, ঠিক আছে, ফাইন, কিন্তু তোমার সাথে আমি একটা উইথ রিকোর্স এগ্রিমেন্টে যাবো। উইথ রিকোর্স এগ্রিমেন্টটা কিরকম? যদি ইস্যুইং ব্যাংক আমাকে রিইম্বার্সমেন্ট না করে, তাহলে তুমি ইন্টারেস্ট সহ তুমি আমাকে ফান্ড ফেরত দিবা, বেনিফিশিয়ারিকে এরকম বলছে। তখন তাহলে এই নেগোসিয়েশনটা হয়ে গেল উইথ রিকোর্স। আর উইদাউট রিকোর্স কখন হবে? যখন এইরকম যত যদি উইথ রিকোর্স এগ্রিমেন্টটা না থাকে, তার মানে হচ্ছে নেগোসিয়েশন উইদাউট রিকোর্স। উইদাউট রিকোর্স মানে কি? যে নমিনেটেড ব্যাংক যদি বিলটা নেগোশিয়েট করে বেনিফিশিয়ারিকে পেমেন্টটা করে দেয়, মানে পারচেস করে পেমেন্টটা করে দেয়, তাহলে নমিনেটেড ব্যাংক আর বেনিফিশিয়ারির কাছ থেকে ফান্ডটা ফেরত চাইতে পারবে না। এখন ইস্যুইং ব্যাংক তাকে পেমেন্ট দিক বা না দিক, ডাজন্ট ম্যাটার। আর এটা হচ্ছে কি টোটাল ওভারঅল উইথ রিকোর্স আর উইদাউট রিকোর্স এর এটা। এই জিনিসগুলা এখানে আমাদের বলা আছে। এটা একটু দেখে নিন, আমরা চার্টটা দেখবো এখন। এটা হচ্ছে চার্ট, ক্রেডিট অ্যাভেলেবিলিটির সাথে রিকোর্সের যে সম্পর্কটা কিরকম হতে পারবে। দেখেন, বাই অনর যখন থাকবে, যার সাথে ক্রেডিট অ্যাভেলেবল থাকুক না কেন, এটা সব সময় উইদাউট রিকোর্স। তার মানে একবার পেমেন্ট হয়ে গেলে অথবা একবার অনর ফাংশন হয়ে গেলে এইটা আর রিভার্স করার কোনো সুযোগ নাই। আর যদি বাই পেমেন্ট যদি নমিনেটেড ব্যাংকের সাথে অ্যাভেলেবল হয়, অ্যাভেলেবল উইথ নমিনেটেড ব্যাংক বাই পেমেন্ট যদি হয়, তাহলে উইথ রিকোর্স হতে পারে, উইদাউট রিকোর্স হতে পারে। যদি উইথ রিকোর্স যদি এগ্রিমেন্ট থাকে নমিনেটেড ব্যাংকের সাথে, তাহলে উইথ রিকোর্স হবে। আর না থাকলে এটা উইদাউট রিকোর্স। আর নেগোসিয়েশন যখন হয়, কনফার্ম নেগোসিয়েশন তো আর ইস্যুইং ব্যাংকের সাথে বাই নেগোসিয়েশন হয় না, এটা নিয়ে চিন্তা করার দরকার নাই। ক্রেডিট অ্যাভেলেবল উইথ কনফার্মিং ব্যাংক যখন হয় বাই নেগোসিয়েশন, তখন কনফার্মিং ব্যাংক নেগোসিয়েশন করবে উইদাউট রিকোর্স। আর ক্রেডিট অ্যাভেলেবল উইথ নমিনেটেড ব্যাংক বাই নেগোসিয়েশন যখন হবে, তখন এটা উইথ রিকোর্সও হতে পারে, উইদাউট রিকোর্সও হতে পারে। নমিনেটেড ব্যাংকের সাথে বেনিফিশিয়ারি যেরকম অ্যারেঞ্জমেন্ট থাকবে, এটার উপর বেস করে এটা ডিটারমাইন হবে। যদি কোনো রিকোর্স এগ্রিমেন্ট না থাকে এক্ষেত্রে নমিনেটেড ব্যাংকের সাথে বেনিফিশিয়ারির, তাহলে এটা উইদাউট রিকোর্স হবে। এই এই টেবিলটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? কনফিউশন থাকলে ক্লিয়ার করে নাই। নেব। ভাইয়া, অ্যাভেলেবেল উইথ নমিনেটেড ব্যাংকের ক্ষেত্রে ডেফার্ড এবং অ্যাকসেপ্টেন্সের ক্ষেত্রে উইদাউট কেন হবে, এটা একটু আরেকবার বলবেন ভাইয়া? আচ্ছা, টাইম পাবে। আপনি ধরেন একটা বাই অ্যাকসেপ্টেন্স দিয়ে আমরা আগে প্রথম এক্সাম্পলটা দেখলাম না, যখন আপনি কি বললেন অ্যাভেলেবল উইথ নমিনেটেড ব্যাংক বাই অ্যাকসেপ্টেন্স, এটার কথা তো বলতেছেন না, তাই না? হ্যাঁ, পেমেন্ট এবং অ্যাকসেপ্টেন্সের ক্ষেত্রে নমিনেটেড ব্যাংকের ক্ষেত্রে উইদাউট রিকোর্সটা কেন হলো, আমি হয়তো তখন খেয়াল করতে আচ্ছা, পারিনি ভাই। আচ্ছা, এই জন্য এক্ষেত্রে আরেকবার আপনি একটু বুঝেন অ্যাভেলেবল উইথ নমিনেটেড ব্যাংক বাই অ্যাকসেপ্টেন্স, এটা উইদাউট রিকোর্স কেন হলো? আপনি যখন অ্যাকসেপ্টেন্স প্রোভাইড করলেন, আমরা বললাম না যে মাইনুল ভাই যখন ড্রাফটে একটা অ্যাকসেপ্টেন্স প্রোভাইড করলো, ওইটা একটা লিগেল ডকুমেন্টে কনভার্ট হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে ভাই, বুঝতে পারছি। এটা সেপারেট আন্ডারটেকিং দিচ্ছি আমি, এই হ্যাঁ, জন্য এটা সেপারেট বুঝতে পারছি। আন্ডারটেকিং প্রোভাইড করছি যে অ্যাট ম্যাচুরিটিতে মিস্টার মাইনুল কবির সে হচ্ছে গিয়ে পেমেন্ট করবে। তার মানে এটা তার একটা লিগেল আন্ডারটেকিং, এটা রিভার্স করা পসিবল না যদি না বেনিফিশিয়ারি এগ্রি করে।
বাই ডেফার্ড পেমেন্টের ক্ষেত্রে সেম জিনিস। নমিনেটেড ব্যাংক কিন্তু একটা লিগেল আন্ডারটেকিং প্রোভাইড করছে যে ম্যাচুরিটিতে সে পেমেন্ট দিবে, এটা রিভার্স করার কোনো সুযোগ নাই। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে। এখন আমরা ক্রেডিটে কিন্তু বিভিন্ন ধরনের রিইম্বার্সমেন্ট ইনস্ট্রাকশন দেয়। রিইম্বার্সমেন্ট ইনস্ট্রাকশনটা কিরকম? যা ইস্যুইং ব্যাংক একটা কমপ্লাইন্ট প্রেজেন্টেশনের এগেনস্টে বিলটা কিভাবে সেটেল করবে। অনেক সময় আমরা বলি যে ইনস্ট্রাকশন টু নেগোশিয়েটিং ব্যাংক বা পেইং ব্যাংক, একটা ফিল্ড আছে না, 73 না কত জানি, ফিল্ডটা ভুলে গেলাম। তো এখানে ইনস্ট্রাকশন টু নেগোশিয়েটিং ব্যাংক বা ইনস্ট্রাকশন টু পেইং ব্যাংক এরকম একটা ফিল্ড আছে। তো আমরা অনেক সময় বলি না যে ইউ আর অথরাইজ টু ডেবিট আওয়ার অ্যাকাউন্ট অ্যাট ম্যাচুরিটি বলি, অথবা বলি যে ইউ আর অথরাইজ টু ডেবিট আওয়ার অ্যাকাউন্ট ইফ ক্রেডিট কমপ্লেইন প্রেজেন্টেশন ইজ মেড অ্যাট ইউর এন্ড। এরকম আমরা এলসিতে ক্লজ দিয়ে দিই অ্যাজ অ্যান ইস্যুইং ব্যাংক। এইটা একটা ইনস্ট্রাকশন। এইগুলোকে বলা হয় রিইম্বার্সমেন্ট ইনস্ট্রাকশন, মানে ইস্যুইং ব্যাংক কিভাবে বিলটা সেটেল করবে, অথবা ইস্যুইং ব্যাংক ভাই রিইম্বার্সমেন্ট যে ইনস্ট্রাকশন আর ডেবিট ইনস্ট্রাকশন দুইটি কি আলাদা না, আলাদা? আপনি ইন আহ, জেনারেল এগুলো সবগুলাই হচ্ছে রিইম্বার্সমেন্ট ইনস্ট্রাকশন। হ্যাঁ, মানে ইস্যুইং ব্যাংক কিভাবে রিইম্বার্স করবে বা ইস্যুইং ব্যাংক কিভাবে পেমেন্ট করবে। রিইম্বার্সমেন্ট অথরিটির সাথে ইনস্ট্রাকশন মিলেন না, এটা একটু ডিফারেন্ট। মানে রিইম্বার্সমেন্ট অথরিটিটা রিইম্বার্সমেন্ট ইনস্ট্রাকশনের একটা পার্ট। রিইম্বার্সমেন্ট এরকম ইস্যুইং ব্যাংক কিভাবে পেমেন্টটা সেটেল করবে, এটা চার চার ধরনের, মোরলেস চার ভাবে হতে পারে। প্রথম কথা হচ্ছে আপনি এলসির মাধ্যমে আপনার অ্যাকাউন্টটাকে ডেবিট করার অথরিটি প্রোভাইড করে দিচ্ছেন, যে তুমি যদি ক্রেডিট কমপ্লেইন প্রেজেন্টেশন হয় তোমার এন্ডে, তাহলে তুমি আমার অ্যাকাউন্ট ডেবিট করে নিবা, এরকম একটা দিলেন। অথবা হতে পারে কি, আপনি এরকম বলেন যে ইউ আর অথরাইজ টু ক্লেম রিইম্বার্সমেন্ট। একটা নমিনারি একটা রিইম্বার্সিং ব্যাংকের নাম দিলেন যে ইউ আর অথরাইজ টু ক্লেম রিইম্বার্সমেন্ট আপন গেটিং ক্রেডিট কমপ্লেইন প্রেজেন্টেশন অ্যাট ইউর এন্ড, এরকম আপনি বলতেছেন নমিনেটেড ব্যাংকের এলসি টার্মস এন্ড কন্ডিশনের মাধ্যমে। নিচে আবার একটা রিইম্বার্সিং ব্যাংকের নাম বলে দিলেন। তার মানে আপনি নমিনেটেড ব্যাংকে বলছেন যে তোমার এন্ডে যদি কমপ্লেইন প্রেজেন্টেশন হয়, তুমি ওই ব্যাংকে, আমি রিইম্বার্সমেন্ট অথরিটি অলরেডি প্রোভাইড করে দিয়ে রাখছি, তুমি ওর কাছে রিইম্বার্সমেন্ট ক্লেম করে তুমি ফান্ডটা নিয়ে নিবা। এরকম ইনস্ট্রাকশন আমরা প্রোভাইড করি। এটা হচ্ছে 2 নাম্বারটা। থার্ড যেটা হচ্ছে থার্ড যেটা হচ্ছে এই ইনস্ট্রাকশন হচ্ছে টু ক্লেম রিইম্বার্সমেন্ট ফ্রম দ্য ইস্যুইং ব্যাংক or to send a swift message with details of where the issuing bank is to remit the covering funds। তার মানে এইটা কোনটা? এটা হচ্ছে ওইটাই যে ইস্যুইং ব্যাংকের কাউন্টার এখনো ডকুমেন্ট পৌঁছায়নি, বাট আপনি অ্যাজ এ নমিনেটেড ব্যাংক বা নমিনেটেড ব্যাংক সরাসরি আপনি এরকম ইনস্ট্রাকশন প্রোভাইড করছেন যে ইউ আর অথরাইজ টু ক্লেম রিইম্বার্সমেন্ট বাই প্রোভাইডিং সুইফট মেসেজ, বা এরকম যে আপনার ডকুমেন্টটা আসার আগেই আপনার কাছ থেকে ফান্ডটা ক্লেম করে সে নিতে পারবে, এরকম ইনস্ট্রাকশন আপনারা এলসিতে প্রোভাইড করছেন। অথবা আপনি এরকম অ্যাট ম্যাচুরিটিতে আপনি তাকে বলছেন যে অ্যাট ম্যাচুরিটিতে উই উইল মেক পেমেন্ট অ্যাট ম্যাচুরিটি অ্যাজ পার ইউর ইনস্ট্রাকশন, তখন অ্যাট ম্যাচুরিটিতে আপনার নমিনেটেড ব্যাংক আপনাকে একটা সুইফটের মাধ্যমে একটা ডিটেলস কভারিং শিডিউল সেই সুইফটের মাধ্যমে প্রোভাইড প্রোভাইড করবে যে আপনি কোথায় ফান্ডটা রেমিট করবেন, এইরকম ইনস্ট্রাকশন হতে পারে। আর থার্ড ফোর্থ যেটা, এটা আমরা সবচেয়ে বেশি ইউজ ইউজ করি, যে রেমিট প্রসিড ক্লজ, যেটা উই উইল রেমিট প্রসিড as per terms and condition of the credit upon getting credit compliant presentation at our end। মানে মোর or লেস এই চার ধরনের রিইম্বার্সমেন্ট ইনস্ট্রাকশন ইস্যুইং ব্যাংক এলসি তে ইউজ করে থাকে। তো এখন কোন ধরনের এভেলেবিলিটির ক্ষেত্রে আপনি কোন রিইম্বার্সমেন্ট ইনস্ট্রাকশনটা ইউজ করতে পারবেন আর কোনটা পারবেন না, মোর or লেস সবগুলার ক্ষেত্রে ইউজ করা যাবে, কোনো সমস্যা নাই। জাস্ট আপনাকে বাই পেমেন্ট এবং নেগোসিয়েশন সাইড বেসিস এইটার ক্ষেত্রে একটু খেয়াল করতে হবে। বাই পেমেন্ট হচ্ছে কি ভেরি ইমিডিয়েট ভাইয়া, পেমেন্ট। একটা কোশ্চেন ছিল আমার। জি। আমাদের একটা এলসিতে এসসিবি মাস্কাট ব্যাংক, ওরা আরে দেওয়া ছিল, প্লাস কনফার্মেশনও দেওয়া ছিল। ওরা দেখলাম যে 10ই ফেব্রুয়ারিতে ওরা ডেবিট করে নিছে। হুম। সেই ক্ষেত্রে কি আমার 740 কি দিতে হবে ওদের? তাহলে কি ডাবল হয়ে যাবে না পেমেন্টটা? এটা একটু প্রবলেম আমি হয় বুঝছেন, এটা একটু হ্যাঁ, প্রবলেম হবে। এখন হচ্ছে কি, ওরা যদি ডেবিট করে নেয়, আপনি কিন্তু হ্যাঁ, আপনি তো এলসি তে ডেবিট করার অথরিটি তাকে দেন না, আপনি রিইম্বার্সমেন্ট ক্লেম করার জন্য বলছেন না। রিimbursement ক্লেম করার জন্য একটা ছিল যে আমরা একটু ভুল ছিল সামান্য, যে এসসিবিএল নাই হয়ে সেখানে জেপি মর্গানের কথা লেখা ছিল।
আচ্ছা। তো ওরা, আমি পরে যে সার্চ দিয়ে দেখলাম যে ওরা হলো 754, পরে হ্যাঁ। ওরা দেখলাম ওই এলসি এগেনস্টে টাকা অলরেডি কাটা হয়ে গেছে। সেক্ষেত্রে তো আমার নতুন করে আরে দেওয়ার দরকার নাই। না, নতুন করে আর দেওয়ার দরকার না, ওই যদি ক্লেম করে নিয়ে যায় অলরেডি পেমেন্টটা হয়ে হ্যাঁ। যায়। তবে এটা ওই ব্যাংকের করা উচিত না। তবে কমার্স ব্যাংক এজের ক্ষেত্রে ওইটা দেখবেন, ওরা ম্যাচুরিটিতে ডেবিট করে নিয়ে যায়, কিন্তু আমরা কিন্তু ডেবিট ইনস্ট্রাকশন এলসিতে দেই না, যে আচ্ছা আচ্ছা আচ্ছা। হয়তো। বাট না, এটা নিয়ে আমার তারপরে আবার, হ্যাঁ। ওই যে ওদের যে প্রেজেন্টিং ব্যাংক মাস্টার্ড ব্যাংক থেকে আমাদের 999 একটা মেসেজ পাঠাইছে যে তারা ক্লেম করছে যে 1300 কত ওমান আমাদের পাঠাও। কি এই কারণে? ব্যাপারটা কেমন লাগলো আমার কাছে, বুঝছেন না? কেন ক্লেম পরে করছে? আমি আজিম ভাইয়ের সাথে কথা বলছি, আজিম ভাই বলছে যে মানে মেসেজটা কি, আমি বললাম যে 999 আসে, বলে ইগনোর করেন। থাক, তো ওই ট্রিপল ঝামেলা নাইন তো, বানাতো আবার। ট্রিপল নাইন তো আর আপনার না, অথেন্টিকেটেড মেসেজ না। না না না, সেটাই বলতেছে, তাহলে করেন আপনি, ইগনোর করেন আপা। তো যেহেতু এরকম একটা প্রবলেম হয়েছিল, আমি এটা আরে দেওয়া ছিল, আবার 202 পাঠাইছি, ডাবল ডেবিট হয়ে গেছিল। না, এটার একটা প্রবলেম কি হয়, যেমন কমার্স ব্যাংক এজিও কিন্তু এই কাজটা করে, যে আপনারা যদি আমরা রিইম্বার্সমেন্ট ক্লেম করার কথা বলি, ওরা অ্যাট ম্যাচুরিটিতে ওরা ডেবিট করে নিয়ে যায়। এখন দেখা আচ্ছা গেল যে আচ্ছা। আপনি যদি চেক না করেন প্রপারলি, তাহলে আবার যদি রিইম্বার্সমেন্ট অথরিটিতে দেন, তাহলে ডাবল কিন্তু আপনার একটা পেমেন্টের বা অথবা রেমিট প্রসিড যদি আপনি করেন, তাহলে কিন্তু হুম। ডাবল পেমেন্টের একটা অপশন থেকে যায়। তবে আমার কাছে সে- মনে হয় ওদের সাথে নষ্ট অ্যারেঞ্জমেন্টটা এরকম যে ওরা ডেবিট করে নিতে পারবে, এটা আজিম ভাইরা ভালো বলতে পারবে নষ্ট অ্যারেঞ্জমেন্টটা আ- কিরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আজিম ভাই লাইনে আছেন? আচ্ছা। যাই হোক, আমরা এই চার ধরনের রিইম্বার্সমেন্ট ইনস্ট্রাকশন আমরা ইউজ করি এলসিতে। একটা হচ্ছে গিয়ে ডেবিট করার অথরিটি দেই, অথবা রিইম্বার্সমেন্ট অথরিটি প্রোভাইড করি, অথবা আমরা বলি যে তুমি সুইফট মেসেজের মাধ্যমে এক ম্যাচুরিটিতে তুমি আমার আমার এখানে ক্লেম করে নাও, অথবা সাইড পেমেন্টের ক্ষেত্রে আমরা বলি যে সরাসরি সুইফট পেমেন্টের মাধ্যমে আমার এন্ডে তুমি ক্লেম করো, ডকুমেন্ট ফরওয়ার্ড করার আগেই। এরকম, এটা হচ্ছে 3 নাম্বারটা। আর 4 নাম্বারটা হচ্ছে কি রেমিট প্রসিড ক্লজ, যেটা আমরা ইউজ করি, যে উইল রেমিট প্রসিড অ্যাজ পার ইউর ইনস্ট্রাকশন আপন গেটিং ক্রেডিট কমপ্লাইন্ট প্রেজেন্টেশন অ্যাট আওয়ার এন্ড। এই 4 ধরনের আমরা মোরলেস ইউজ করি। সবগুলোর ক্ষেত্রে এই 4টা ইউজ করা যায়, খালি প্রবলেম হচ্ছে বাই পেমেন্টের ক্ষেত্রে, আর হচ্ছে আপনার নেগোসিয়েশন সাইড বেসিসের ক্ষেত্রে প্রবলেম। প্রবলেম হচ্ছে কি, প্রবলেম হলেও এটা আপনার বোঝা খুব ইজি। বাই পেমেন্টের ক্ষেত্রে যেহেতু পেমেন্টটা ভেরি ইমিডিয়েট, তার মানে এই তিনটাই আপনি, প্রথম তিনটাই আপনি শুধুমাত্র বাই পেমেন্টের ক্ষেত্রে আপনি ইউজ করবেন। অর্থাৎ তাকে ভেরি ইমিডিয়েট পেমেন্ট করার জন্য আপনার অ্যাকাউন্ট ডেবিট করার অধিকার দিয়ে দিবেন, অথবা একটা রিইম্বার্সমেন্ট ক্লেম করে আপনার এন্ডে ডকুমেন্ট হয়তো বা আসতে 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 লেট হচ্ছে, সে সরাসরি রিইম্বার্সমেন্ট ক্লেম করে তার ব্যাংকের কাছ থেকে সে পেমেন্টটা নিয়ে নিল। আর ক্লেম রিইম্বার্সমেন্ট ফ্রম দ্য ইস্যুইং ব্যাংক, এটা কিরকম, যে ডকুমেন্ট যখন ফরওয়ার্ড করছে তখন আপনাকে একটা সুইফট মেসেজ করে দিল যে তুমি দ্রুত পেমেন্টটা করে দাও। ইস্যুইং ব্যাংক আপনি সরাসরি ডকুমেন্ট হাতে পাওয়ার আগেই পেমেন্টটা করে দিলেন, বিলটা সেটেল হয়ে গেল। কিন্তু বাই পেমেন্ট যেহেতু ভাই এই ক্ষেত্রে ডিসক্রিপেন্সি থাকলে কি হবে? হ্যাঁ, ডিসক্রিপেন্সির পরে ইস্যু বলতেছি, একদম লাস্টে বলবো এটা। হ্যাঁ, এই যে বাই পেমেন্টের ক্ষেত্রে আপনি কখনো রেমিট প্রসিড ক্লজটা ইউজ করবেন না। অ্যাভেলেবল বাই পেমেন্ট যখন আপনি বলতেছেন, নেগোসিয়েশন সাইড বেসিস না, অ্যাভেলেবল বাই পেমেন্ট যখন আপনি বলতেছেন, তখন রেমিট প্রসিড এর ইনস্ট্রাকশনটা দিবেন না। অর্থাৎ ইউ উই উইল রেমিট প্রসিড আপন গেটিং ক্রেডিট কমপ্লাইন্ট প্রেজেন্টেশন অ্যাট আওয়ার এন্ড অ্যাজ পার ইউর ইনস্ট্রাকশন, এরকম কোনো ক্লজ আপনি এলসি তে দিবেন না অ্যাজ এন ইস্যুইং ব্যাংক, যখন আপনি এলসি ইস্যু করতেছেন অ্যাভেলেবল বাই সাইড পেমেন্ট যখন করতেছেন। কেন? স্পিরিটটা হচ্ছে কি, বাই পেমেন্টের স্পিরিটটা হচ্ছে ভেরি ইমিডিয়েট পেমেন্ট। এখন ধর নমিনেটেড ব্যাংকের কাউন্টার থেকে ইস্যুইং ব্যাংকের কাউন্টারে ডকুমেন্ট আসতে লাগলো 10-15 দিন। এখন 10-15 দিন লাগলে আসলো, আপনি আরো 5 দিন 5 ব্যাংকিং ডে সময় পাচ্ছেন, আপনি চেক করতেছেন, তার মানে ইমিডিয়েট পেমেন্ট কিন্তু হচ্ছে না। 15-20 দিন 30 দিনও লাগতে পারে, ইমিডিয়েট পেমেন্ট কিন্তু হচ্ছে না। তার মানে রেমিট প্রসিড ইনস্ট্রাকশনটা বাই পেমেন্টের স্পিরিটের সাথে যায় না, এই জন্য আপনি বাই পেমেন্টের ক্ষেত্রে রেমিট প্রসিড ইনস্ট্রাকশনটা ইউজ করবেন না, এটা বাদ। আর নেগোসিয়েশন সাইড বেসিসের ক্ষেত্রে কি, নেগোসিয়েশন সাইড বেসিসের ক্ষেত্রে ঠিক উল্টাটা। আপনি প্রথম তিনটা ইউজ করবেন না, আপনি জাস্ট রেমিট প্রসিডটা ইউজ করবেন। রেমিট প্রসিডটা আপনি বাই সাইড নেগোসিয়েশনের ক্ষেত্রে আপনার ইউজ করবেন। তার মানে কি, কেন? কারণ যখন নেগোসিয়েশন করতেছে তখন কিন্তু নমিনেটেড ব্যাংক একটা মিনিমাম লেভেলের রিস্ক নিচ্ছে, নন পেমেন্ট রিস্ক, যে ইস্যুইং ব্যাংক হয়তো বা পেমেন্ট নাও করতে পারে। সাইড নেগোসিয়েশনের স্পিরিটটা হচ্ছে ডকুমেন্টটা ইস্যুইং ব্যাংকের কাউন্টারে আসবে, ইস্যুইং ব্যাংক চেক করবে, চেক করার পর যদি প্রেজেন্টেশন কমপ্লাইং হয়, দেন ইস্যুইং ব্যাংক
নমিনেটেড ব্যাংক রে রিইম্বার্স করবে, এর আগে করবে না। মানে এর সাইট নেগোসিয়েশনের ক্ষেত্রে ডেবিট অথরিটির কোনো সুযোগ নাই, রিইম্বার্সমেন্ট ক্লেমেরও কোনো সুযোগ নাই, অথবা সুইপ মেসেজের মাধ্যমে ফান্ড ক্লেম করারও কোনো সুযোগ নাই। ইস্যুইং ব্যাংকের কাউন্টারে আসবে, ইস্যুইং ব্যাংক চেক করে দেখবে প্রেজেন্টেশনটা কমপ্লাইন্ট কিনা, এরপরে ইস্যুইং ব্যাংক পেমেন্ট করবে। অর্থাৎ নেগোসিয়েশন যখন সাইট বেসিসে হয় তখন আপনি রেমিট প্রসিড ক্লজটা আপনি ইউজ করবেন, আদার্স কোনো ক্লজ আপনি ইউজ করবেন না। আর ইউজেন্স নেগোসিয়েশন ইউজেন্সের ক্ষেত্রে আপনি চারটা ইউজ করতে পারতেছেন, কারণ আপনি তো এক ম্যাচ আগে তো কমপ্লাইন প্রেজেন্টেশন কিনা এটা তো আগেই ডিটারমাইন্ড হয়ে গেছে। জাস্ট অ্যাট ম্যাচুরিটিতে পেমেন্ট সেটেলমেন্টের ইস্যুটা। তাহলে অ্যাট ম্যাচুরিটিতে পেমেন্ট সেটেলমেন্ট আপনার ডেবিট করে নিতে পারে, কারণ আপনি ইস্যুইং ব্যাংক হিসেবে অলরেডি ডকুমেন্ট টেক আপ করে নিছেন। ম্যাচুরিটিতে ডেবিট করে নিতে পারবে, রিইম্বার্সমেন্ট ক্লেম করে নিতে পারবে, সুইফট মেসেজের মাধ্যমে নিতে পারবে, অথবা আপনি চাইলে রেমিট প্রসিড করেও দিতে পারেন। এই জিনিসটা ক্লিয়ার? ওকে। এবার মাইনুল ভাই যেটা বললো, বাই পেমেন্টের ক্ষেত্রে যদি আগে আমি পেমেন্টটা করে দেই আর যদি ডিসক্রিপেন্সি হয়, তাহলে আমি কি করবো? ইস্যুইং ব্যাংক হিসেবে তো আমি চেক করতে পারতেছি না ডকুমেন্টটা। পেমেন্ট হয়ে যাক, সমস্যা নাই। ইস্যুইং ব্যাংকের কাউন্টারে যদি আসে, প্রেজেন্টেশন হয়, ইস্যুইং ব্যাংক চেক করে যদি দেখে ডিসক্রিপেন্সি আসে, সে অবশ্যই অবশ্যই ডিসক্রিপেন্সি মেসেজ প্রোভাইড করবে। নোটিশ অফ রিফিউজাল সে ইস্যুইং ব্যাংক অবশ্যই অবশ্যই প্রোভাইড করবে। নোটিশ অফ রিফিউজাল প্রোভাইড করার পরে যদি ডিসক্রিপশনটা মেজর হয়, অ্যাপ্লিকেন্ট যদি ওইবার প্রোভাইড না করে, অথবা ডকুমেন্টটা ইস্যুইং ব্যাংক টেক আপ না করে, তাহলে যে কোনো সময় উইথ ইন্টারেস্ট ইস্যুইং ব্যাংক ফান্ডটা আবার রিক্লেম করে নিতে পারবে, কোনো সমস্যা নেই। মানে পেমেন্টটা হয়ে গেছে এর মানে এই না যে ইস্যুইং ব্যাংক আবার ওই যে আপনার ডিসক্রিপেন্সি দিতে পারবে না, অথবা ফান্ড আবার ফেরত চাইতে পারবে না, এরকম না। মাইনুল ভাই। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। ওকে, এবার আসেন ক্রেডিট এভেলেবিলিটির সাথে ট্রেড ফাইন্যান্সের সম্পর্কটা কি। অর্থাৎ আপনি বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এলসি হয় ইউজেন্স টার্ম বেসিসে, এটা বাই ডিফার্ট পেমেন্ট হতে পারে, অ্যাকসেপ্টেন্স হতে পারে, বাই নেগোসিয়েশন হতে পারে। তাহলে এই ক্ষেত্রে ট্রেড ফাইন্যান্সের সুযোগটা কোন জায়গায়? দেখেন নেগোসিয়েশনের ক্ষেত্রে কিন্তু আমরা শুরুতেই কিন্তু বলতেছি যে নেগোসিয়েশন মিনস দ্য পারচেস। তার মানে বাই ডিফল্ট কিন্তু নেগোসিয়েশনের ক্ষেত্রে একটা ট্রেড ফাইন্যান্সিং এর সুযোগ আছে। মানে নেগোসিয়েশন মানে হচ্ছে ট্রেড ফাইন্যান্সিং, নেগোসিয়েশন মিনস দ্য পারচেস। এখানে বাই ডিফল্ট ডেফিনেশনে বলতেছে এটা একটা ফাইন্যান্সিং মেথড, নেগোসিয়েশন বাই নেগোসিয়েশন। তাহলে আমার বাই ডিফল্ট পেমেন্ট বাই অ্যাকসেপ্টেন্সের ক্ষেত্রে কি হবে? কারণ এগুলো তো ইউজেন্স, তাহলে এগুলোর ক্ষেত্রে কি ট্রেড ফাইন্যান্স পসিবল না? এগুলোর ক্ষেত্রেও ট্রেড ফাইন্যান্স পসিবল। 12B এই জিনিসটা বলছে যে বাই নমিনেটিং এ ব্যাংক টু অ্যাকসেপ্ট এ ড্রাফট or incur a deferred payment undertaking, an issuing bank authorizes that nominated bank to prepay or purchase a draft. তার মানে আপনি যখন একটা ক্রেডিট অ্যাভেলেবল উইথ এ নমিনেটেড ব্যাংক করছেন, তখন আপনি বাই অ্যাকসেপ্টেন্স অথবা বাই ডেফার্ড পেমেন্ট করছেন, বাই ডিফল্ট আপনি তাকে প্রিপে অর পারচেস করার একটা অপরচুনিটি প্রোভাইড করছেন। অর্থাৎ এই ক্ষেত্রেও কিন্তু একটা ফাইন্যান্সিং এর সুযোগ আছে। এখন দেখেন ডিস্টিংশন পয়েন্টটা কি। নেগোসিয়েশনের আন্ডারে যখন ফাইন্যান্সিং হচ্ছে এটাকে বলা হচ্ছে পারচেস। অনলি ওয়ার্ড, ওয়ান ওয়ার্ড, নেগোসিয়েশন মিনস পারচেস। কিন্তু বাই ডেফার্ড পেমেন্ট অথবা বাই অ্যাকসেপ্টেন্সের ক্ষেত্রে যখন ফাইন্যান্সিং হচ্ছে, এটাকে একসাথে বলা হচ্ছে প্রিপে অর পারচেস। অর্থাৎ বাই ডেফার্ড পেমেন্ট এবং বাই অ্যাকসেপ্টেন্সের ক্ষেত্রে যখন ফাইন্যান্সিং হয়, ওইটা আপনি যখন বলবেন ওই ফাইন্যান্সিংটাকে ইন্ডিকেশন করার জন্য আপনি বলবেন প্রিপে অর পারচেস। প্রিপে অথবা পারচেজ আপনি বলবেন না, এই তিনটে ওয়ার্ড একসাথে মিলে একটা ওয়ার্ড প্রিপে অর পারচেজ। অর্থাৎ নেগোসিয়েশনের আন্ডারে ফাইন্যান্সিং মিনস পারচেজ, বাই ডেফার পেমেন্ট বাই অ্যাকসেপ্টেন্সের ক্ষেত্রে ফাইন্যান্সিং মানে হচ্ছে প্রিপে অর পারচেজ। এটা কিন্তু ডিস্টিংশন পয়েন্ট, যে পারচেজ আর প্রিপে অর পারচেজ। দেখেন বাই পেমেন্টের ক্ষেত্রে কিন্তু ফাইন্যান্সিং পসিবল না, কোনোভাবেই কোনো ফর্মেই পসিবল না। বাই পেমেন্ট হচ্ছে কি ভেরি ইমিডিয়েট পেমেন্ট। বাই নেগোসিয়েশনের ক্ষেত্রে অনলি পারচেজ পসিবল, প্রিপে অর পারচেজ পসিবল না। বাই ডেফার্ড পেমেন্টের ক্ষেত্রে পারচেজ পসিবল না। আমরা জানি নেগোসিয়েশন তখনই পসিবল যখন ক্রেডিট অ্যাভেলেবল বাই নেগোসিয়েশন হয়। তাহলে মানে বাই ডেফার্ড পেমেন্টের ক্ষেত্রে কিন্তু নেগোসিয়েশন পসিবল। নেগোসিয়েশন বাই ডেফার্ড পেমেন্টের ক্ষেত্রে তাহলে ফাইন্যান্সিংটা কিভাবে হবে? প্রিপে অর পারচেজের মাধ্যমে হবে। আর বাই অ্যাকসেপ্টেন্সের ক্ষেত্রে তাহলে ফাইন্যান্সিংটা কিভাবে হবে? প্রিপে অর পারচেজের মাধ্যমে হবে, পারচেজের মাধ্যমে হবে না। এই জিনিসটা এতটুকু পর্যন্ত বোঝা গেছে? কেউ একজন কনফার্ম করবেন?
ওকে, এবার আসেন। এখন বিগ কোশ্চেন হচ্ছে যে আপনি ক্রেডিট অ্যাভেলেবল বাই অ্যাকসেপ্টেন্স অথবা বাই ডেফার পেমেন্ট দিয়েছেন উইথ নমিনেটেড ব্যাংক। এখন ফার্স্ট একটা এক্সাম্পল হচ্ছে আপনার নমিনেটেড ব্যাংক অ্যাকসেপ্টেন্স প্রোভাইড করছে অথবা ডেফার পেমেন্ট আন্ডারটেকিং প্রোভাইড করছে, করে দিয়ে ডকুমেন্টটা সে একটা ম্যাচুরিটি ডেট জানায় ডকুমেন্টটা ইস্যুইং ব্যাংকের কাউন্টারে ফরওয়ার্ড করছে। ফরওয়ার্ড করার 10 দিন পরে এসে বেনিফিশিয়ারি তাকে রিকোয়েস্ট করেছে যে তুমি আমার ডকুমেন্টটা ফাইন্যান্সিং করো, আমার ওয়ার্কিং ক্যাপিটাল সাপোর্ট দরকার, তুমি প্রিপেয়ার পারচেস করো। তখন নমিনেটেড ব্যাংক পারবে কিনা? তখনও কিন্তু 10 দিন পরে গিয়েও কিন্তু নমিনেটেড ব্যাংক প্রিপেয়ার পারচেজের মাধ্যমে ফাইন্যান্সিংটা প্রোভাইড করতে পারবে। এইটা ভেরি ইজি এক্সাম্পল। বাট প্রবলেম হচ্ছে নমিনেটেড ব্যাংকের কাউন্টারে ক্রেডিট অ্যাভেলেবল উইথ ডেফার্ড পেমেন্ট আন্ডারটেকিং, ক্রেডিট অ্যাভেলেবল বাই আপনার ডেফার্ড পেমেন্ট ছিল অথবা ক্রেডিট অ্যাভেলেবল বাই অ্যাকসেপ্টেন্স ছিল। নমিনেটেড ব্যাংকের কাউন্টারে বেনিফিশিয়ারি প্রেজেন্টেশন করেছিল। এবার নমিনেটেড ব্যাংক ডাজ নট অ্যাক্ট আন্ডার নমিনেশন, তার মানে নমিনেটেড ব্যাংক অ্যাকসেপ্টেন্সও প্রোভাইড করেনি, ডেফার্ড পেমেন্ট আন্ডারটেকিংও প্রোভাইড করেনি, জাস্ট মেয়ারলি ডকুমেন্টটা ইস্যুইং ব্যাংকের কাউন্টারে ফরওয়ার্ড করে দিয়েছে। এবার ইস্যুইং ব্যাংক স্বাভাবিকভাবে যখন দেখলো প্রেজেন্টেশনটা কমপ্লাইন, তখন ইস্যুইং ব্যাংক অ্যাকসেপ্টেন্স প্রোভাইড করলো অথবা ডেফার্ড পেমেন্ট আন্ডারটেকিং প্রোভাইড করে একটা ম্যাচুরিটি জানায় দিল। এবার ম্যাচুরিটি ডেট যখন চলে আসলো, নমিনেটেড ব্যাংক সেম ভাবে বেনিফিশিয়ারিকে আপনার ম্যাচুরিটি ডেটটা ইনফর্ম করে দিল। এখন ইনফর্ম করে দেওয়ার পর ধরেন সে পর 10-15 দিন পরে এসে বেনিফিশিয়ারি এবার নমিনেটেড ব্যাংকে রিকোয়েস্ট করছে যে ভাই আমি এখন মারাত্মক ওয়ার্কিং ক্যাপিটাল ক্রাইসিসে ভুগছি, তুমি আমাকে একটু ফাইন্যান্সিয়াল সাপোর্ট প্রোভাইড করো। এখন এই ক্ষেত্রে নমিনেটেড ব্যাংক ওই প্রিপে অর পারচেজের মাধ্যমে ফাইন্যান্সিং প্রোভাইড করতে পারবে কিনা, এটা একটা বিগ কোশ্চেন। এই ক্ষেত্রেও ইস্যুইং ব্যাংকের কাউন্টারে ডকুমেন্ট চলে গেছে অথবা ইস্যুইং ব্যাংক অ্যাকসেপ্টেন্স প্রোভাইড করেছে বা ডকুমেন্ট টেক আপ করছে, এরপরেও নমিনেটেড ব্যাংক আপনার প্রিপেয়ার পারচেজের মাধ্যমে ফাইন্যান্সিং করতে পারবে ওই বিলটার এগেনস্টে। কিন্তু তাকে একটা কাজ করতে হবে। কাজটা কি? তাকে আগে প্রিপেয়ার পারচেজের আগে তাকে নিজে মানে নমিনেটেড ব্যাংকে ওই বিল অফ এক্সচেঞ্জের এগেনস্টে তাকে আগে একটা অ্যাকসেপ্টেন্স প্রোভাইড করতে হবে অথবা তাকে আগে একটা ডেফার্ড পেমেন্ট আন্ডারটেকিং প্রোভাইড করতে হবে। এটার পর সে ওই বিলটা ফাইন্যান্স করতে পারবে। তার মানে ধরেন সিচুয়েশনটা যদি এরকম হয় যে ইস্যুইং ব্যাংক অ্যাকসেপ্টেন্স প্রোভাইড করছে, ওইটা প্রিপেয়ার পারচেস নমিনেটেড ব্যাংক করতে পারবে না। কখন নমিনেটেড ব্যাংক প্রিপেয়ার পারচেস করতে পারবে? যখন ওই ইস্যুইং ব্যাংকের অ্যাকসেপ্টেন্সের এগেনস্টে আবার ফার্দার একটা অ্যাকসেপ্টেন্স প্রোভাইড করবে নমিনেটেড ব্যাংক, তখন গিয়ে আপনার সে প্রিপেয়ার পারচেস করতে পারবে। এই জিনিসটাই এখানে 12-এর বিতে বলছে, to prepay or purchase a draft accepted or a deferred payment undertaking incurred by that nominated bank। তার মানে কোনো একটা বিল অফ এক্সচেঞ্জের এগেনস্টে যদি নমিনেটেড ব্যাংক ফাইন্যান্স করতে চায়, তাহলে অবশ্যই অবশ্যই তাকে আগে অ্যাকসেপ্টেন্স প্রোভাইড করতে হবে। ডাজন্ট ম্যাটার ইস্যুইং ব্যাংক অ্যাকসেপ্টেন্স প্রোভাইড করছে কি করে নাই, অথবা ডাজন্ট ম্যাটার কনফার্মিং ব্যাংক অ্যাকসেপ্টেন্স প্রোভাইড করছে আর করে নাই, ডাজন্ট ম্যাটার। বাই ডেফার্ড পেমেন্টের ক্ষেত্রেও সেমই। যদি বাই ডেফার্ড পেমেন্টের ক্ষেত্রে যদি ফাইন্যান্সিং করতে চায় নমিনেটেড ব্যাংক, তাহলে নমিনেটেড ব্যাংকে অবশ্যই আগে একটা ডেফার্ড পেমেন্ট আন্ডারটেকিং প্রোভাইড করতে হবে। এক্ষেত্রেও ইস্যুইং ব্যাংক টেক আপ করছে কি করে নাই অথবা ইস্যুইং ব্যাংকের এক ডেফার্ড পেমেন্ট আন্ডারটেকিং আছে কি নাই, ইট ডাজন্ট ম্যাটার। তাকে অবশ্যই অবশ্যই বাই অ্যাকসেপ্টেন্স এবং বাই ডেফার্ড পেমেন্টের ক্ষেত্রে যদি প্রিপেয়ার পারচেস করতে চায় নমিনেটেড ব্যাংক, তাকে আগে ডেফার্ড পেমেন্ট আন্ডারটেকিং প্রোভাইড করতে হবে অথবা আগে অ্যাকসেপ্টেন্স প্রোভাইড করতে হবে। এইটার পর গিয়ে সে তার নিজের ডেফার্ড পেমেন্ট আন্ডারটেকিং এর এগেনস্টে ফাইন্যান্স করবে অথবা তার নিজের অ্যাকসেপ্টেড ড্রাফটের এগেনস্টে সে ফাইন্যান্সিং প্রোভাইড করবে। এটাই হচ্ছে বেসিক থিংস। এটা হচ্ছে বেসিক থিংস। তার মানে মুদ্রা কথা হচ্ছে ডকুমেন্ট ফরওয়ার্ড করার পরেও আপনার বাই ডেফার্ড পেমেন্ট অথবা বাই অ্যাকসেপ্টেন্সের ক্ষেত্রে নমিনেটেড ব্যাংক প্রিপেয়ার পারচেস করতে পারবে, জাস্ট তাকে আগে নিজেকে একটা অ্যাকসেপ্টেন্স প্রোভাইড করে নিতে হবে অথবা নিজেকে একটা ডেফার্ড পেমেন্ট আন্ডারটেকিং প্রোভাইড করতে হবে।
এই পর্যন্ত ক্লিয়ার যে তাকে যে আগে ডেফার্ড পেমেন্ট আন্ডারটেকিং প্রোভাইড করতে হবে অথবা অ্যাকসেপ্টেন্স প্রোভাইড করতে হবে, তারপরে গিয়ে ফাইন্যান্সিং করতে হবে? কনফিউশন থাকলে কোশ্চেন করতে পারেন। আছেন সবাই? না, হ্যাঁ, ক্লিয়ার। হ্যাঁ, ওকে। এখন একটা এক্সাম্পল দেখি। ভাইয়া, হ্যাঁ, আমি একটু সুইটে গেছিলাম। মানে আন্ডারটেকিং যে কে কাকে প্রদান করবে, হুম। এই যে আন্ডারটেকিং এর কথা বলতেছিলেন, এটা কে কাকে প্রদান করবে? ডেফার্ড পেমেন্ট আন্ডারটেকিং নমিনেটেড ব্যাংক প্রোভাইড করবে টু দ্য বেনিফিশিয়ারি। ও, সেখানে কি বেনিফিশিয়ারিকে প্রোভাইড। ডকুমেন্ট তো ইস্যুইং ব্যাংকে চলে গেছে। এখন আপনার অবজেক্টিভটা হচ্ছে ফাইন্যান্সিং এর অবজেক্টিভ। বিষয়টা হচ্ছে নমিনেটেড ব্যাংক যদি ফাইন্যান্সিং করতে না চায়, তাহলে ইস্যুইং ব্যাংক আন্ডারটেকিং প্রোভাইড করছে, ডেফার্ড পেমেন্ট আন্ডারটেকিং, দ্যাটস ওকে। আর কোনো কিছু দরকার নাই, কারণ সে ফাইন্যান্সিং করতে যাচ্ছে না নমিনেটেড ব্যাংক। কিন্তু এক্ষেত্রে যদি বাই ডেফার্ড পেমেন্টের ক্ষেত্রে যদি নমিনেটেড ব্যাংক ফাইন্যান্সিং করতে চায়, তাহলে অবশ্যই তাকে আগে আগে নিজে একটা ডেফার্ড পেমেন্ট আন্ডারটেকিং প্রোভাইড করতে হবে টু দ্য বেনিফিশিয়ারি। আন্ডারটেকিংটা প্রোভাইড ও, করার পর আচ্ছা আচ্ছা। সে গিয়ে ওই বিলটার এগেনস্টে ফাইন্যান্সিং প্রোভাইড করবে। হ্যাঁ, আজকে আমরা যেভাবে আচ্ছা। আজকে আমরা নমিনেটেড ব্যাংক আর দুই তিনটা স্লাইড আছে অ্যাভেলেবিলিটি কমপ্লিট করে যাব। এটা একটা সিম্পল এক্সাম্পল, আমি যেই জিনিসগুলা বললাম ওই জিনিসগুলো আমি জাস্ট বলে যে আপনারা একটু মনোযোগ সহকারে শুনেন। ক্রেডিট ইস্যু করছে প্রাইম ব্যাংক। হ্যাঁ, রিসিভার হচ্ছে আপনার সাউথ ইস্ট ব্যাংক। আপনি ক্রেডিটটা অ্যাভেলেবল করছেন সাউথ ইস্ট ব্যাংকের সাথে বাই অ্যাকসেপ্টেন্স। সাউথ ইস্ট ব্যাংক কিন্তু এখানে নমিনেটেড ব্যাংক, ইস্যুইং ব্যাংক না। প্রাইম ব্যাংক হচ্ছে ইস্যুইং ব্যাংক। আপনি বিল অফ এক্সচেঞ্জ চাইছেন 180 ডেজ ফ্রম দ্য বিল অফ লেডিং ডেট। ড্রই হচ্ছে সাউথ ইস্ট ব্যাংক, যেহেতু সাউথ ইস্ট ব্যাংকের সাথে বাই অ্যাকসেপ্টেন্স। এখন ডকুমেন্ট প্রেজেন্টেশন করছে বেনিফিশিয়ারি 15/12/2014-তে, 24-এ ইস্যুইং ব্যাংক সাউথ ইস্ট ব্যাংকের কাউন্টারে। সাউথ ইস্ট ব্যাংক ডিটারমাইন করছে যে প্রেজেন্টেশনটা কমপ্লাইন। সাউথ ইস্ট ব্যাংক এটাও ডিসিশন নিছে যে সে একটা আন্ডার নমিনেশন করবে। এই জন্য সে ওই ড্রাফটের এগেনস্টে, যে ড্রাফটার ড্রই হচ্ছে সে, তার এন্ডে প্রেজেন্ট হচ্ছে, সে দেখছে যে প্রেজেন্টেশন কমপ্লাইন। সাউথ ইস্ট ব্যাংক এজ এ নমিনেটেড ব্যাংক ড্রাফটের এগেনস্টে একটা অ্যাকসেপ্টেন্স প্রোভাইড করছে। প্রোভাইড করে সে একটা ম্যাচুরিটি ডেট বের করে বেনিফিশিয়ারিকে জানিয়ে দিয়েছে যে 15/4/2025 হচ্ছে ম্যাচুরিটি ডেট। এবং সে এই ডকুমেন্টটা, এই অ্যাকসেপ্টেন্সটা সে বেনিফিশিয়ারিকে প্রোভাইড করার পর সে ডকুমেন্টটা ইস্যুইং ব্যাংকের কাউন্টারে ফরওয়ার্ড করে দিয়েছে, প্রাইম ব্যাংকের কাউন্টারে। প্রাইম ব্যাংক ডকুমেন্টটা টেক আপ করে নিচ্ছে, যেহেতু ডকুমেন্টটা কমপ্লাইন ছিল। এখন ম্যাচুরিটি হচ্ছে 15/4/25, বাট 15/1/25-এ গিয়ে বেনিফিশিয়ারি সাউথ ইস্ট ব্যাংকের কাউন্টারে আসছে। সাউথ ইস্ট ব্যাংক হচ্ছে নমিনেটেড ব্যাংক, যে অলরেডি ড্রাফটের এগেনস্টে অ্যাকসেপ্টেন্স প্রোভাইড করেছে। এখন বলছে যে আমাকে ফাইন্যান্স করো, অ্যাকসেপ্টেড বিলের এগেনস্টে ফাইন্যান্স করো। তার মানে বলছে যে টু প্রিপে অর পারচেস করার জন্য রিকোয়েস্ট করেছে। সাউথ ইস্ট ব্যাংক প্রিপে অর পারচেস করে, বিলটা পারচেস করে, প্রিপে অর পারচেস করে সে বেনিফিশিয়ারিকে পেমেন্ট করে দিয়েছে। তাহলে সাউথ ইস্ট ব্যাংক কি ঠিক কাজটা করেছে? হ্যাঁ, সাউথ ইস্ট ব্যাংক এটা ঠিক কাজটা করেছে। কারণ সাউথ ইস্ট ব্যাংক হচ্ছে, প্রথম কথা হচ্ছে, সে তার নিজের অ্যাকসেপ্টেড বিল অফ এক্সচেঞ্জের এগেনস্টেই সে ফাইন্যান্স করেছে। আর হচ্ছে আমরা এটাও জানি যে ডকুমেন্ট যেদিন প্রেজেন্টেশন হয় ওদিন থেকে শুরু করে আপ টু দ্য ম্যাচুরিটি, এর মধ্যে যে কোনো সময়ই আপনার প্রিপে অর পারচেস করা যাবে, কোনো বাইন্ডিংস নাই। মানে 15/4/25-এ গিয়েও আপনার প্রিপে অর পারচেস করা যাবে। ফান্ডটা পাওয়ার আগ পর্যন্ত, ইস্যুইং ব্যাংকের কাছ থেকে ফান্ডটা পাওয়ার আগ পর্যন্ত যে কোনো সময় প্রিপে অর পারচেস ফাংশন ফুলফিল করা যাবে। এটা বলা আছে যে প্রিপে অর পারচেস ক্যান বি ডান অ্যাট এনি টাইম 15/12/24 থেকে 15/4/25, যে কোনো সময় করা যাবে। 15/12/24 হচ্ছে যে যেদিন সে ডকুমেন্টটা প্রেজেন্ট করেছিল। এখন এইটা হচ্ছে সেম ক্রেডিট অ্যাভেলেবল উইথ ইস্যুইং ব্যাংক বা অ্যাভেলেবল উইথ সাউথ ইস্ট ব্যাংক ছিল, যে নমিনেটেড ব্যাংক বাই অ্যাকসেপ্টেন্স ছিল ড্রই সাউথ ইস্ট ব্যাংক। এখন প্রবলেমটা হচ্ছে আমি সিম্পলি বলি, সাউথ ইস্ট ব্যাংকের কাউন্টার, সাউথ ইস্ট ব্যাংক নমিনেটেড ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংকের কাউন্টারে ডকুমেন্টটা প্রেজেন্ট হয়েছিল, সাউথ ইস্ট ব্যাংক ডকুমেন্টটা টেক আপ করেনি। মানে সরি, সাউথ ইস্ট ব্যাংক ওই ডকুমেন্টটা কোনো চেকও করে নাই, ওই ডকুমেন্টের এগেনস্টে কোনো অ্যাকসেপ্টেন্সও প্রোভাইড করেনি। জাস্ট ইস্যুইং ব্যাংকের কাউন্টারে ডকুমেন্টটা ফরওয়ার্ড করে দিয়েছে। ইস্যুইং ব্যাংক হচ্ছে প্রাইম ব্যাংক। প্রাইম ব্যাংক ডকুমেন্ট প্রাইম ব্যাংকের কাউন্টারে যখন আসলো, প্রাইম ব্যাংক অ্যাকসেপ্টেন্স প্রোভাইড করে একটা ম্যাচুরিটি ডেট জানিয়ে দিয়েছে 15/4/2025। এবার 15/1/2025-এ বেনিফিশিয়ারি হচ্ছে সাউথ ইস্ট ব্যাংকের কাউন্টারে আসছে যে আমাকে বিলটা তুমি ফাইন্যান্স করো, অ্যাকসেপ্টেড বিলটা ফাইন্যান্স করো।
সাবসিকুয়েন্টলি সাউথ ইস্ট ব্যাংক হচ্ছে আপনার প্রিপেয়ার পারচেস করে ফাইন্যান্স করে দিছে। এখন কথা হচ্ছে সাউথ ইস্ট ব্যাংক কি এই কাজটা ঠিক করলো এজ এ নমিনেটেড ব্যাংক? কেউ একজন আনসার দিবেন। সাউথ ইস্ট ব্যাংক আপনার প্রথমে ডকুমেন্টটা টেক আপ করেনি, প্রাইম ব্যাংক যখন অ্যাকসেপ্টেন্স প্রোভাইড করছে এরপরে গিয়ে নমিনেট বেনিফিশিয়ারিকে নমিনেটেড ব্যাংক পেমেন্ট করছে পারচেস করার মাধ্যমে, প্রিপেয়ার পারচেজের মাধ্যমে। কাজটাকে ঠিক করছে এটা সে। তো না হওয়া উচিত, কারণ না, সাউথ ঠিক ইস্ট করে ব্যাংক তো নাই, এটা অ্যাকসেপ্টই করে কারণ না। একসেপ্টেন্স তো ও দেয়নি। এক্স্যাক্টলি, এইখানে আমার সার্থকতা, আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন, এই জিনিসটা বুঝতে পারছেন। Saudi Bank should provide the acceptance against the draft first. After that, he can prepay or purchase the bill. Thank you for the support. এবার আসেন বাই নেগোসিয়েশনের ক্ষেত্রে। ক্রেডিট অ্যাভেলেবল বাই নেগোসিয়েশন ছিল, নমিনেটেড ব্যাংকের সাথে বাই নেগোসিয়েশন ছিল। যখন ডকুমেন্টটা নমিনেটেড ব্যাংকের কাউন্টারে প্রেজেন্ট হয়েছে তখন নমিনেটেড ব্যাংক নেগোসিয়েট করেনি, অর্থাৎ নমিনেটেড ব্যাংক পারচেস করেনি। জাস্ট ডকুমেন্ট মেয়ারলি সে ইস্যুইং ব্যাংকের কাউন্টারে ডকুমেন্টটা ফরওয়ার্ড করে দিয়েছে। এবার ইস্যুইং ব্যাংক, ধরেন ইউজেন্স নেগোসিয়েশন ছিল, ইস্যুইং ব্যাংক জাস্ট একটা ম্যাচুরিটি ডেট জানাই দিছে যে উই হ্যাভ টেকেন আপ দ্য ডকুমেন্ট অ্যান্ড ইউর বিল উইল বি ম্যাচিউরড অ্যাট 15/4/2025, ধরেন এরকম একটা মেসেজ দিছে ইস্যুইং ব্যাংক। এবার নমিনেটেড ব্যাংকের কাউন্টারে আপনার বেনিফিশিয়ারি অ্যাপ্রোচ করছে যে ভাই তুমি এখন আমার বিলটা পারচেস করো, নেগোশিয়েট করো, নেগোশিয়েট করে তুমি আমাকে পেমেন্টটা করে দাও। তখন এইটা নমিনেটেড ব্যাংক পারবে কিনা? এই ক্ষেত্রে যখন ক্রেডিট এভেলেবল বাই নেগোসিয়েশন হয় তখন নমিনেটেড ব্যাংক এটা পারবে। আমরা জানি নেগোসিয়েশন পসিবল প্রেজেন্টেশনের, যেদিন প্রেজেন্টেশন হয় নমিনেটেড ব্যাংকের কাউন্টারে ওই দিন থেকে শুরু করে ম্যাচুরিটি ডেট অথবা যেদিন রিইম্বার্সমেন্টটা ইস্যুইং ব্যাংকের কাছ থেকে নমিনেটেড ব্যাংকের কাউন্টারে আসবে এর মধ্যে যে কোনো সময় আপনার পারচেস অর্থাৎ নেগোসিয়েশন পসিবল, ইটস অ্যালাউড। সেম এক্সাম্পল, এটা ছিল সাউথ ইস্ট ব্যাংক ছিল নমিনেটেড ব্যাংক, বাই নেগোসিয়েশন ছিল, হ্যাঁ। আমরা জানি যে বাই নেগোসিয়েশনের ক্ষেত্রে সাউথ ইস্ট ব্যাংকের সাথে ড্রাফটার ড্রই হবে না। ড্রাফটের ড্রই হচ্ছে আমার প্রাইম ব্যাংক, আমি সরাসরি ইস্যুইং ব্যাংকের সাথে আমি ড্রাফটার ড্রই করেছি, প্রাইম ব্যাংক। এবার যখন ডকুমেন্টটা প্রেজেন্ট হয়েছে এবার সাউথ ইস্ট ব্যাংক আপনার ডাজ নট অ্যাক্ট আন্ডার নমিনেশন, অর্থাৎ যখন প্রেজেন্টেশন হয়েছে সাউথ ইস্ট ব্যাংক নেগোশিয়েট করেনি, জাস্ট মেয়ারলি ডকুমেন্টটা ফরওয়ার্ড করে দিয়েছে প্রাইম ব্যাংকের কাউন্টারে। প্রাইম ব্যাংক একটা ম্যাচুরিটি ডেট জানিয়ে দিয়েছে যে 15/4/25 হচ্ছে ম্যাচুরিটি ডেট। 15/1/25-এ বেনিফিশিয়ারি সাউথ ইস্ট ব্যাংকের কাছে পারচেজের জন্য অ্যাপ্রোচ করেছে। এবার সাউথ ইস্ট ব্যাংক বিলটা পারচেস করে দিয়েছে। এবার কি সাউথ ইস্ট ব্যাংক কাজটা ঠিক করেছে, অ্যাজ পার ইউসিপি করেছে কিনা? কেউ একজন? আচ্ছা, এটা সাউথ ইস্ট ব্যাংক কাজটা ঠিক করেছে, কারণ এই যে যে আমার নেগোসিয়েশন ছিল ইউজেন্স, ড্রাফটের ড্রই ছিল প্রাইম ব্যাংক। তো যে ড্রাফটের ড্রই প্রাইম ব্যাংক, ওই ড্রাফটের তো অ্যাকসেপ্টেন্স সাউথ ইস্ট ব্যাংক প্রোভাইড করবে না। এই বেসিক আন্ডারস্ট্যান্ডিং এর উপর বেস করেই আপনার নেগোসিয়েশনের ক্ষেত্রে এটা এটা হচ্ছে যে আপনার ডিটারমাইন করা হয় যে মানে ধরে নেওয়া হয় যে যেই ব্যাংকের সাথে অ্যাভেলেবল বাই নেগোসিয়েশন হয় ওই ব্যাংক কোনো অ্যাকসেপ্টেন্স প্রোভাইড করবে না, ওই ব্যাংক কোনো ডিপার্টমেন্ট আন্ডারটেকিং প্রোভাইড করবে না। জাস্ট অন্য আরেকজনের আন্ডারটেকিং এর এগেনস্টে নমিনেটেড ব্যাংক পারচেস ফাংশন ফুলফিল করবে। তার মানে বাই নেগোসিয়েশনের ডেফিনেশন যদি আপনি পড়েন তাহলে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু নমিনেটেড ব্যাংকের অ্যাকসেপ্টেন্স প্রোভাইড করার কোনো অথবা ডিপার্টমেন্ট আন্ডারটেকিং প্রোভাইড করার কোনো আপনার অব্লিগেশনস নাই, জাস্ট সে পারচেস করতে পারবে বিটু মানে প্রেজেন্টেশনের ডেট থেকে শুরু করে ম্যাচুরিটি ডেট অর্থাৎ ফান্ডটা ইস্যুইং ব্যাংকের কাছ থেকে পাওয়ার আগ পর্যন্ত এই পিরিয়ডের ভিতরে যে কোনো সময় সে নেগোসিয়েশন করতে পারবে। 15/12/24 থেকে 15/4/25 এর মধ্যে যে কোনো সময় আপনার নেগোসিয়েশনটা করতে পারবে সাউথ ইস্ট ব্যাংক প্রাইম ব্যাংকের কাছ থেকে রিইম্বার্সমেন্টটা পাওয়ার আগ পর্যন্ত। শেষ হয় না কেন কত? আচ্ছা, আচ্ছা, নর্মালি এই ধরনের যখন ট্রেড ফাইন্যান্স হয় আপনার ইন্টারেস্ট এবং চার্জ আপফ্রন্ট ডিডাক্ট করে নেওয়া হয়। অর্থাৎ ধরেন $10,000 একটা বিল নমিনেটেড ব্যাংক প্রিপেয়ার পারচেস করতেছে অথবা পারচেস করতেছে, সে জাস্ট হচ্ছে তার ইন্টারেস্ট ক্যালকুলেট করে দেখলো দেখলো যে $1,000 হচ্ছে তার চার্জ। সে $1,000 কেটে বাকি $9,000 হচ্ছে সে বেনিফিশিয়ারিকে পেমেন্ট করে দিবে, আর অ্যাট ম্যাচুরিটিতে ইস্যুইং ব্যাংকের কাছ থেকে সে ফুল $10,000-এরই হচ্ছে রিইম্বার্সমেন্টটা পাবে, ফেস ভ্যালু সমপরিমাণ পাবে। আরেকটা জিনিস হচ্ছে ধরেন এই কাজগুলো তো সে করে কমপ্লাইন
ডকুমেন্টের এগেনস্টে, কমপ্লাইং প্রেজেন্টেশন হলে এর এগেনস্টে করে। কিন্তু ডকুমেন্ট যদি ডিসক্রিপেন্ট হয়, ডিসক্রিপেন্সি ডিসক্রিপেন্ট ডকুমেন্ট হলে তো নর্মালি কেউ অনর অনর অথবা নেগোসিয়েশন ফাংশন অথবা আপনার পারচেস অথবা প্রিপেয়ার পারচেস ফাংশন ফুলফিল করবে না। তাহলে এক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে অনেক ক্ষেত্রে আপনার অথবা ভাইয়া সাউথ ব্যাংক যদি আদৌ ডকুমেন্টটা চেক না করেই পাঠিয়ে দেয়, সেক্ষেত্রেও তো সে করবে। হ্যাঁ জি, বুঝিনি। কারণ আগের সিলেক্টে যেমন উনি সাউথ ব্যাংক চেক করছিল ডকুমেন্ট, এবং এই যে প্রথমে বলা আছে 15/12/24 ডিটারমাইন দ্যাট দ্য প্রেজেন্টেশন ইজ কমপ্লাইন্ট, জাস্ট হ্যাঁ, এই ডিটারমাইনটা যদি না করে, সে যদি চেক না করেই পাঠিয়ে দিত, তাইলে তো এটা করতে পারতো না স্যার। এটা হতে এখানে কেন পসিবল, যদি আপনি এটা যদি বলেন যে সে ডিটারমাইন করে নাই যে প্রেজেন্টেশন কমপ্লেন, বাট ইস্যুইং ব্যাংক কিন্তু চেক করে, ইস্যুইং ব্যাংক কিন্তু অলরেডি একটা ম্যাচুরিটি ডেট জানাই দিছে, বুঝছেন? তার মানে এই ক্ষেত্রে আচ্ছা যে আচ্ছা নন পেমেন্ট রিস্কটা আছে ইস্যুইং ব্যাংকের, এটা কিন্তু আর থাকলো না। প্রাইম ব্যাংক আচ্ছা কিন্তু ম্যাচুরিটি ডেট জানাই দিছে, অলরেডি অ্যাকসেপ্ট করে নিছে। তখন আর আপনার কমপ্লাইন প্রেজেন্টেশন হয়েছে কিনা মানে নমিনেটেড ব্যাংকের কাউন্টারে এটা যাচাই করার কোনো প্রয়োজনীয়তা নাই, মানে আমি মনে করি অন্তত। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হুম। হ্যাঁ। এবার যেটা হচ্ছে কি, ধরেন ডিসক্রিপেন্ট ডকুমেন্ট, কিন্তু আপনার ক্লায়েন্ট হচ্ছে হাইলি ভ্যালুড, আপনি নমিনেটেড ব্যাংক হিসেবে, তাহলে এই ক্ষেত্রে কিভাবে আপনি এটা, ও ফাইন্যান্সিং চাচ্ছে অনুরোধের ডেকে গেলার মতো, আপনি চাচ্ছেন যে আপনি তাকে ফাইন্যান্সিং করবেন, সে খুবই ভ্যালুড ক্লায়েন্ট, ওকে ফাইন্যান্সিং না করলে ও কালকে অন্য ব্যাংকে চলে যাবে। তখন করা যায়, উইথ রিকোর্স বেসিসে করা যায়। আমি আপনি এটা আউটসাইড অফ দ্য এলসি, ঠিক আছে, যে আপনি উইথ রিকোয়েস্ট বেসিসে আপনি তাকে ফাইন্যান্সিং প্রোভাইড করছেন। কিন্তু যদি এরকম হয় যে ডিসক্রিপেন্ট ডকুমেন্ট যদি ইস্যুইং ব্যাংক টেক আপ না করে, তাহলে হচ্ছে কি আপনি ফান্ডটা ফেরত নিতে পারবেন উইথ ইন্টারেস্ট ফ্রম দ্য বেনিফিশিয়ারি। এই জন্য অনেক সময় আপনার ফর্মাল ইনডেমনিটি নেয়, একটা আন্ডারটেকিং নিয়ে নেয়। আবার অনেক ক্ষেত্রে এক্ষেত্রে অ্যারেঞ্জড নেগোসিয়েশন ফ্যাসিলিটিও থাকে। আপনার যে নমিনেটেড ব্যাংক থাকে ওর সাথে এক্সপোর্টার বা বেনিফিশিয়ারি একটা নেগোসিয়েশন ফেসিলিটি থাকে, লাইক স্যাংশন পারচেজের একটা লাইন থাকে আর কি, যেটার এগেনস্টে লিমিটের এগেনস্টে সে পারচেস করে থাকে। ওইখানে কন্ডিশন থাকে যে ডকুমেন্টের এগেনস্টে যদি ইস্যুইং ব্যাংক ডকুমেন্ট টেক আপ না করে, পেমেন্ট না করে, তাহলে ম্যাচুরিটিতে আপনার বেনিফিশিয়ারি নমিনেটেড ব্যাংকে ইন্টারেস্ট সহ পেমেন্ট করতে বাধ্য থাকবে, আদার্স চার্জ সহ। এরকম একটা অ্যারেঞ্জমেন্ট থাকতে পারে, অনেক সময় থাকে। আমাদের এখানেও আছে, যেমন আমরা এফডিবিপি পারচেস করি, এফডিবিপির এগেনস্টে আমরা টাইম লোন দিই না অনেক সময়। এটা ডিসক্রিপেন্ট ডকুমেন্টের এগেনস্টও যদি আপনার অ্যারেঞ্জমেন্ট যদি থাকে, এরকম ক্রেডিট ফ্যাসিলিটি যদি থাকে, এটা আপনারা করতে পারবেন, ইটস অ্যালাউড। আর পারচেস নেগোসিয়েশনের ক্ষেত্রে আপনার নমিনেটেড ব্যাংক হিসেবে আপনার রোল কি হবে, এটার এগেনস্টে আপনার কোনো ইনডেমনিটি, কোনো আন্ডারটেকিং আছে কিনা, বা সেপারেট ক্রেডিট ফেসিলিটি আছে কিনা, এটা আপনাদের একটু চেক করে নিতে হবে যদি আপনি প্রিপেয়ার পারচেস অথবা পারচেস ফাংশন ফুলফিল করতে জানেন অ্যাজ এ নমিনেটেড ব্যাংক। কমিটমেন্ট টু অনর অর কমিটমেন্ট টু নেগোশিয়েট, এই দুইটাকে বলা হয় সাইলেন্ট কনফার্মেশন। সাইলেন্ট কনফার্মেশন কেন? আপনি কোন এলসি ইস্যু করছেন উইদাউট কনফার্মেশন, বাট নমিনেটেড ব্যাংক বেনিফিশিয়ারি কানে গিয়ে চুপি চুপি বলতেছে অ্যাডভাইস করার সময় যে ভাই তুমি যদি আমার এখানে কমপ্লেইন প্রেজেন্টেশন করো, তাহলে আমি তোমাকে অনর অথবা নেগোসিয়েশন ফাংশন আমি করব, বাট আমার চার্জ আছে, এটার এগেনস্টে আমি তোমার এত চার্জ কাটবো। এরকম একটা আন্ডারটেকিং আপনার বেনিফিশিয়ারিকে দিয়ে দিল, কিন্তু এলসিতে কিন্তু কোনো কনফার্মেশন ইনস্ট্রাকশন ছিল না। এটাকে বলা হয় সাইলেন্ট কনফার্মেশন। এটা জাস্ট হচ্ছে নমিনেটেড ব্যাংকের সাথে বেনিফিশিয়ারির একটা ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট। এটা এলসির আন্ডারে কোনো অ্যারেঞ্জমেন্ট না, এই জন্য ইউসিপি এটাকে রিকগনাইজড করে না, এবং কি ইস্যুইং ব্যাংক এইটার সম্বন্ধে জানেও না, সাইলেন্ট কনফার্মেশন সম্বন্ধে। এই জন্য এটাকে বলা হয় সাইলেন্ট কনফার্মেশন। নর্মালি এই ক্ষেত্রে একটা সেপারেট আপনার এগ্রিমেন্ট থাকে বেনিফিশিয়ারি এবং নমিনেটেড ব্যাংকের মধ্যে, যে আপনার এই কনফার্মেশন, সাইলেন্ট কনফার্মেশন বা কমিটমেন্ট টু নেগোশিয়েট, কমিটমেন্ট টু অনর যে প্রোভাইড করছে নমিনেটেড ব্যাংক, এটা টার্মস এন্ড কন্ডিশন, কোন টার্মস এন্ড কন্ডিশনের এগেনস্টে সে অনর অথবা নেগোসিয়েশন ফাংশন ফুলফিল করবে, এটা আগে থেকেই তারা ডিটারমাইন করে নেয়। তবে নর্মালি অনেক ক্ষেত্রে আপনার অ্যাসাইনমেন্ট অফ প্রসিড, এই রাইটটা বেনিফিশিয়ারির কাছ থেকে নিয়ে নেয়। অর্থাৎ যে ইস্যুইং ব্যাংক যখন পেমেন্ট করবে, এই পেমেন্টটা পাওয়ার এখতিয়ার শুধুমাত্র নমিনেটেড ব্যাংকেরই আছে। অর্থাৎ নমিনেটেড ব্যাংকের কাউন্টার ছাড়া আর কোথাও ইস্যুইং ব্যাংক পেমেন্ট করতে পারবে না। এরকম একটা আন্ডারটেকিং বেনিফিশিয়ারির কাছ থেকে নিয়ে নেয়, এটাকে বলা হয় অ্যাসাইনমেন্টস অফ প্রসিড, আর্টিকেল 39। এটা আমরা দেখবো পরে, 39-এ কি বলা আছে না আছে। তো এটাকে বলা হয় সাইলেন্ট কনফার্মেশন।
কমপ্লাইং প্রেজেন্টেশন। যদি প্রেজেন্টেশনটা কমপ্লাইং হয় নমিনেটেড ব্যাংকের কাউন্টারে, তাহলে নমিনেটেড ব্যাংক অনার অথবা নেগোসিয়েশন করতে পারে, নাও করতে পারে। নমিনেটেড ব্যাংক যদি অনার অথবা নেগোসিয়েশন করে, তাহলে ইস্যুইং ব্যাংক আর কনফার্মিং ব্যাংক অথবা কনফার্মিং ব্যাংক অবশ্যই অবশ্যই নমিনেটেড ব্যাংককে রিইম্বার্স করবে। আবার প্রেজেন্টেশন যদি কনফার্মিং ব্যাংকের কাউন্টারে হয় এবং এটা যদি কমপ্লাইং হয়, তাহলে কনফার্মিং ব্যাংক অবশ্যই অবশ্যই অনর অথবা নেগোসিয়েশন করবে। অনর অথবা নেগোসিয়েশন করবে, কারণ কনফার্মিং ব্যাংকের ডেফিনিট আন্ডারটেকিং আছে। যখন অনর অথবা নেগোসিয়েশন করে দিল, তাহলে কি করবে? ইস্যুইং ব্যাংক যখন দেখবে যে প্রেজেন্টেশনটা কমপ্লাইন, ইস্যুইং ব্যাংক তখন কনফার্মিং ব্যাংকে রিইম্বার্সমেন্ট করে দিবে। আর ইস্যুইং ব্যাংকের কাউন্টারে যখন ডকুমেন্টটা আসবে, ইস্যুইং ব্যাংক যখন দেখলো যে প্রেজেন্টেশনটা কমপ্লাইন, তখন ইস্যুইং ব্যাংক অবশ্যই অবশ্যই অনর ফাংশন করবে, বাধ্য সে করতে। আর ইস্যুইং ব্যাংক রিইম্বার্সমেন্ট পাবে ফ্রম দ্য অ্যাপ্লিক্যান্ট। দেখেন, আজ আমরা যেটা জানি যে নমিনেটেড ব্যাংক অনর অথবা নেগোসিয়েশন করার জন্য বাধ্য না, সে চাইলে করতে পারে, নাও করতে পারে। কিন্তু কনফার্মিং ব্যাংক অথবা ইস্যুইং ব্যাংকে অবশ্যই অবশ্যই অনর অথবা নেগোসিয়েশন করতে হবে। কনফার্মিং ব্যাংকে অনর অথবা নেগোসিয়েশন করতে হবে, আর ইস্যুইং ব্যাংকে অনর করতে হবে যদি কমপ্লাইন প্রেজেন্টেশন হয়। এখন কোশ্চেন হচ্ছে, প্রেজেন্টেশনে যদি লং কমপ্লাইন হয়, আমরা জানি যে কমপ্লায়েন্স চেকিং বা এক্সামিনেশন অফ ডকুমেন্টস ইজ হাইলি কোয়ালিটেটিভ টার্ম। এটা কোয়ালিটেটিভ জাজমেন্ট আপনাকে করতে হয়। এটা হিউম্যান দ্বারা চেক হয়। যে ডকুমেন্ট আপনার জন্য কমপ্লাইন, আমার কাছে এটা কমপ্লাইন নাও মনে হতে পারে। অথবা আপনার কাছে একটা ছোট ডিসক্রিপেন্সি ছিল, কিন্তু ওই ডিসক্রিপেন্সিটা আমার কাছে বড়, কারণ আমি স্ট্রিক্ট কমপ্লায়েন্স ফলো করি, আমি সব ডিসক্রিপেন্সি আমি ধরি। তো এই ক্ষেত্রে কি হবে, মানে আপনার ভ্যারি করে যে একজন হয়তো বা নমিনেটেড ব্যাংকের কাউন্টারে প্রেজেন্টেশনটা কমপ্লাইন মনে হচ্ছে, কিন্তু কনফার্মিং ব্যাংক বা ইস্যুইং ব্যাংকের কাউন্টারে এই ডকুমেন্ট আর কমপ্লাইন মনে হচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে আপনার প্র্যাকটিসটা কি হবে? এক্ষেত্রে ডিসক্লেমার হচ্ছে, আপনি দেখেন যে প্রেজেন্টেশন হয়েছে, কমপ্লাইন মনে হচ্ছে, নমিনেটেড ব্যাংক মনে করতেছে যে প্রেজেন্টেশনটা কমপ্লাইন, বাট কনফার্মিং ব্যাংক মনে করছে যে প্রেজেন্টেশনটা কমপ্লাইন না। তাহলে কনফার্মিং ব্যাংক কিন্তু নমিনেটেড ব্যাংকে রিইম্বার্স করার জন্য বাধ্য না। যদি নমিনেটেড ব্যাংক আগেই কোনো পেমেন্ট পেয়ে থাকে, অলরেডি পেমেন্ট পেয়ে যায়, তাহলে কনফার্মিং ব্যাংক ওই ফান্ডটা রিফান্ড চাইতে পারে উইথ ইন্টারেস্ট সহ। তাহলে কিন্তু কনফার্মিং ব্যাংক যদি নমিনেটেড ব্যাংকে আপনার রিইম্বার্সমেন্ট না করে, তাহলে নমিনেটেড ব্যাংকের ক্ষেত্রে অপশন কি আছে? নমিনেটেড ব্যাংক হয়তোবা তার সাথে বেনিফিশিয়ারি উইথ রিকোর্স অ্যারেঞ্জমেন্ট ছিল, তাহলে এই ক্ষেত্রে হয়তোবা সে উইথ রিকোর্স অ্যারেঞ্জমেন্ট যদি থাকে, তাহলে বেনিফিশিয়ারির কাছ থেকে নমিনেটেড ব্যাংকও ফান্ডটা ফেরত চাইতে পারবে। যদি উইথ রিকোর্স অ্যারেঞ্জমেন্ট না থাকে, তাহলে বেনিফিশিয়ারির কাছ থেকে ফান্ডটা সে ফেরত চাইতে পারবে না। এখন দেখেন, আপনার নমিনেটেড ব্যাংকের সাথে যখন আপনার নমিনেটেড ব্যাংকের কাছে প্রেজেন্টেশনটা কমপ্লাইন মনে হচ্ছে, বাট ইস্যুইং ব্যাংকের কাছে এটা কমপ্লাইন মনে হচ্ছে না, প্র্যাকটিসটা আগের মতোই। নমিনেটেড ব্যাংকে রিইম্বার্স করার জন্য ইস্যুইং ব্যাংক বাধ্য থাকবে না। যদি আগে রিইম্বার্সমেন্টটা পেয়ে যায় নমিনেটেড ব্যাংক, তাহলে ইস্যুইং ব্যাংক ফান্ডটা রিফান্ড চাইতে পারবে ইন্টারেস্ট সহ। আর যদি এই ক্ষেত্রে বেনিফিশিয়ারির সাথে নমিনেটেড ব্যাংকের একটা রিকোর্স অ্যারেঞ্জমেন্ট থাকে, তাহলে বেনিফিশিয়ারির কাছ থেকে নমিনেটেড ব্যাংক ফান্ডটা ফেরত চাইতে পারবে। আর ধরেন আপনার পরের দুইটা হচ্ছে সবচেয়ে বেশি ক্রিটিক্যাল। প্রেজেন্টেশন কমপ্লাইং মনে হয়েছে কনফার্মিং ব্যাংকের কাছে, বাট ইস্যুইং ব্যাংক বলছে যে প্রেজেন্টেশনটা ডিসক্রিপেন্ট, নট কমপ্লাইং। তাহলে এক্ষেত্রে কি হবে? তাহলে এক্ষেত্রে আপনার সহজ রুল হচ্ছে, যেহেতু ইস্যুইং ব্যাংক বলতেছে ডকুমেন্টটা ডিসক্রিপেন্ট, তাহলে ইস্যুইং ব্যাংক কনফার্মিং ব্যাংকের রিইম্বার্সমেন্ট প্রদান করতে বাধ্য না। অথবা কনফার্মিং ব্যাংক যদি আগেই ইস্যুইং ব্যাংকের অ্যাকাউন্টটা ডেবিট করে নেয় এলসির অ্যারেঞ্জমেন্ট অনুসারে, তাহলে ইস্যুইং ব্যাংক কনফার্মিং ব্যাংকের কাছ থেকে রিফান্ড চাইতে পারবে উইথ ইন্টারেস্ট। বাট প্রবলেম হচ্ছে, কনফার্মিং ব্যাংকের তো ডেফিনেট আন্ডারটেকিং আছে হচ্ছে গিয়ে টু দ্য বেনিফিশিয়ারি। বেনিফিশিয়ারিকে যেই ধরনের সেটেলমেন্টই কনফার্মিং ব্যাংক করুক না কেন, এটা তো উইদাউট রিকোর্স। তার মানে বেনিফিশিয়ারির কাছ থেকে আর কিন্তু কনফার্মিং ব্যাংক ফান্ডটা ফেরত চাইতে পারবে না। কনফার্মিং ব্যাংক কিন্তু ডেঞ্জারাস সিচুয়েশনে আছে, যে ইস্যুইং ব্যাংক তাকে পেমেন্ট দিচ্ছে না, একই সাথে সে বেনিফিশিয়ারির কাছ থেকেও আপনার ফান্ডটা রিফান্ড চাইতে পারতেছে না, কারণ কোনো উইদাউট রিকোর্স বেসিসেই অনার অথবা নেগোসিয়েশন ফাংশন ফুলফিল করছে কনফার্মিং ব্যাংক টু দ্য বেনিফিশিয়ারি। সেম জিনিসটাই হচ্ছে, যখন প্রেজেন্টেশনটা কমপ্লাইং মনে হচ্ছে ইস্যুইং ব্যাংকের কাছে, বাট প্রেজেন্টেশনটা নট কমপ্লাইং মনে হচ্ছে অ্যাপ্লিকেন্টের কাছে। এখন যেহেতু কমপ্লাইং ব্যাংক ইস্যুইং ব্যাংকের কাছে কমপ্লাইং মনে হয়েছে, ইস্যুইং ব্যাংক
বেনিফিশিয়ারিকে পেমেন্ট করে দিছে, অথবা নমিনেটেড ব্যাংকে রিইম্বার্স করে দিছে, অথবা কনফার্ম ব্যাংকে রিইম্বার্স করে দিছে, তাহলে এক্ষেত্রে যেহেতু ইস্যুইং ব্যাংকের অনর ফাংশন অথবা ইস্যুইং ব্যাংকের রিইম্বার্সমেন্ট যেহেতু উইদাউট রিকোর্স, তাহলে ইস্যুইং ব্যাংক কিন্তু আর নমিনেটেড ব্যাংক, বেনিফিশিয়ারি অথবা কনফার্মিং ব্যাংকের কাছ থেকে ফান্ডটা রিফান্ড চাইতে পারবে না। তার মানে ইস্যুইং ব্যাংকও কিন্তু ডেঞ্জারাস সিচুয়েশন আছে। একই সাথে প্রেজেন্টেশনটা যদি নন কমপ্লাইং হয়, অ্যাপ্লিকেন্ট আপনাকে রিইম্বার্সমেন্ট করতে বাধ্য না। সে ডিসক্রিপেন্সি কোড করে আপনাকে বলতে পারবে যে আমি পেমেন্ট করবো না, ডকুমেন্টস আর ডিসক্রিপেন্ট। একই সাথে সে ইস্যুইং ব্যাংকে বলতে পারে যে বস, ডকুমেন্ট ডিসক্রিপেন্ট ছিল, আপনি আমার অ্যাকাউন্ট ডেবিট করে নিছেন, আপনি আমার অ্যাকাউন্টে টাকা ফেরত দিয়ে দেন। তার মানে আপনার কমপ্লাইং চেক এন্ড, মানে ডকুমেন্টটা কমপ্লাইং কিনা এইটা ডিটারমাইন করা একটা, মানে খুবই একটা ভাইটাল টাস্ক টু দা কনফার্মিং ব্যাংক এবং টু দা ইস্যুইং ব্যাংক, কারণ এদের দুজনেরই ডেফিনেট আন্ডারটেকিং আছে। যদি একটু হেরফের হয় তাহলেই কিন্তু হয়তোবা কনফার্মিং ব্যাংক অথবা ইস্যুইং ব্যাংক রিইম্বার্সমেন্টটা পাবে না। তো আজকে হচ্ছে এটা ক্লাস শেষ। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আছেন সবাই? হ্যাঁ ভাইয়া, আসছি। বুঝতে পারছেন?